আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর দা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। দাদা, আমি একটা বিষয় গত কিছুদিন যাবৎ, কারণ আপনি বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিয়ে একটা কমেন্ট করার পর থেকে একদম আরো বেশি সবাই বলে যে আপনি ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক, এরকম কথাবার্তা বলে। আপনি কি বলবেন? আমি তো জানি যে আপনি একজন প্রবীণ সাংবাদিক এবং বহু বছর সাংবাদিকতা করেছেন, বাংলাদেশেও সাংবাদিকতা করেছেন। আপনি আপনি এই ব্যাপারটা কি বলবেন আসলে? না, বাংলাদেশে তো সবকিছুই র করে। কার কয়টা বেগম থাকবে সেটাও র ঠিক করে দেয়, আমরা ঠিক করে দিই না, তারপরে সেটা করে দেবো। শোনো, একটা গল্প বলি। আমার এক ছোট বোন আছে, জি। আমার তো অনেক বোন, তুমি জানো। ওই আয়েশা, ও হচ্ছে তোমার কুমিল্লা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। সে হুম। একবার আমার সামনে, আরেক রয়ের একজন অফিসার ছিল আমাদের যে ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্ট, একটা গল্প করে। তার ওইখানে শাকিল না সাবির এরকম একটা নাম, সেই লোক কুমিল্লাতে সবাইকে বলে বেড়ে সে রয়ের লোক, এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকজন, ছাগলের তো অভাব নাই, তারা ওকে টাকা পয়সা দেয় যে আমার নমিনেশনটা করায় দাও, আমার এটা করায় দাও। এবং এই সব করে সে ব্যাপক চাঁদাবাজি করে টাকা পয়সা এত টাকা করছে, সে তার 3 বেগম। তো ওই রয়ের অফিসার আমাকে বলে, हम रॉ का जॉइंट सेक्रेटरी है, एक बीवी झेल रहा है। क्या बोला आयशा तुम? रॉ बोल के ऐसा कोई रॉ का आदमी नहीं है भाई। बोले ना ना भाई साहब, वो तो बोलता है। अरे भाई, बोलता है तो এরকম লোক আছে বাংলাদেশে, বাংলাদেশের লোক। সে বুক ফুলায় বলতেছে আমি রয়ের লোক, এবং তাকে লোকে চাঁদা টান্দা দেয়, তাদের নমিনেশন করানো, এই করানো, এইসব কইরে টইরে সে ফ্রডগিরি করে। এবং সে এত টাকা হয় যে তার 3 বেগম পোষার ক্ষমতা আছে, তার 3 বেগম। তো আমার ওই বন্ধু রয়ের ইয়ে ছিল, স্টেশন চিফ তখন, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক কাভারে। সে ডাক্তার মানুষ, তারপরে সে পুলিশ সার্ভিসে আসছে, রতে ডেপুটেশনে আসছে, ট্রেন্ড হয়েছে। আয়সাকে বলে, তুমি আয়সাকে জিজ্ঞেস করতে পারো যে আরে आयशा क्या बात है, हम रॉ का जॉइंट सेक्रेटरी, हम एक बीवी झेल रहा है। और ये फ्रॉड बांग्लादेश का आदमी जिसका रॉ के साथ कोई कांटेक्ट नहीं है, वो रॉ बोल के इतना पैसा कमा लिया, वो 3 बीवी झेल रहा है। তো বাংলাদেশে হচ্ছে এই অবস্থা, যে যাই বলবে র। এখন একটা কথা আমি তোমাকে বলি, হ্যাঁ, আমি প্রচুর রয়ের লোকজনকে চিনি, আজকের থেকে না, 1980s থেকে। আমি তো সাংবাদিক, আমি আইবির লোককে চিনি। তো আমি কি ডিজিএফ এর লোক কম চিনি? আমি এনএসআই এর লোক কম চিনি? আমি এনএসআই এর ডেইলি সামারি অফ ইনফরমেশন পাই, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই যাবে ডেইলি সামারি অফ ইনফরমেশন, এটা মানে ডিজিএফআই। আসসালাম আলাইকুম স্যার, তারপরে এত 00 আওয়ার্স অমুক হ্যাপেন। তো র তো আর আসসালাম আলাইকুম স্যার দিয়ে রিপোর্ট শুরু করবে। তো আমার সবখানে, আমার সব জায়গাতে কন্ট্যাক্ট আছে আমার। এই যে আমি দিল্লি গেছি, এটা তো সাংবাদিকদের থাকে, না হলে ইনফরমেশন পাবে কোথা সাংবাদিকদের থেকে? বেশি সাংবাদিকদের থাকে না। আমি এটা বলতে পারি, আমার আরেকটা কারণ হচ্ছে আমার স্কুলিংটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড, মিলিটারি। এর ফলে ডিফেন্স সার্ভিসেস, ইন্টেলিজেন্স, এগুলিতে আমার যোগাযোগ ন্যাচারালি বেশি, কারণ বেশি। আমার স্কুল টুলের প্রচুর কন্ট্যাক্ট। এখন ধরো তোমার দেশে যে ক্যাডেট স্কুলের ছাত্র, তার আর্মি টার্মিতে স্বাভাবিক কারণে যোগাযোগ থাকবে, হয়তো সে পরে আর্মিতে থাকে নাই, যায় নাই। তা আমাদের ওই সুবিধাটা, আমি ইন্ডিয়ার বেস্ট মিলিটারি স্কুলের ছাত্র এবং 2বার বেস্ট ক্যাডেট, সোর্ড অফ অনার পাওয়া। শেষ পর্যন্ত ওই জায়গাতে টিকে যায়, যে কোনো কারণে হোক, সে অনেক লম্বা ইতিহাস। কিন্তু আমি এই গতকালকে একটা খুব প্রেস্টিজিয়াস লেকচার দিয়েছি ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউশন, ইন্ডিয়ার লিডিং থিঙ্ক ট্যাঙ্ক। হ্যাঁ, এবং সেখানে বব কাথিং মেমোরিয়াল, এই দেখো আমি দেখাই তোমাকে, এই যে এই লেকচার, বব কাথিং মেমোরিয়াল লেকচার। বব কাথিং একটা হিস্টোরিক লোক, সোলজার, ডিপ্লোম্যাট, আমাদের অ্যাম্বাসেডর ছিল মায়ানমারে, মানে নাগা লোক। হ্যাঁ, এবং ভারতের সীমান্ত যেটা আজকে চীনের সাথে, এইটার মধ্যে তার বিরাট ভূমিকা, অনেক কিছু সে। তো এই নামে মেমোরিয়াল লেকচার কালকে আমি দিছি, আই ওয়াজ দ্য মেইন স্পিকার। এবং সেখানে ভারতের ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন জেনারেল পেন্ডারকার, ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেলস জেনারেল লাখেরা, এরা সবাই ছিল। আমি এই লেভেলে সার্কুলেট করি, এই লেভেলে সার্কুলেট করি, যার ফলে এখানে একটা
টু ওয়ে ট্রাফিক আছে। ভালো সাংবাদিক যারা প্রচুর খবর পায়, এই সব অর্গানাইজেশনের বড় বড় মাথারা তাদেরকে একটু বেশি গুরুত্ব দেয়। কেন? নর্মাল সাংবাদিক সারকুচ বলিয়ে একতরফা সম্পর্ক, এখানে তো দুই তরফা। কিন্তু আমার থেকে এরা বাংলাদেশে কি ব্যাপার, কি দাঁড়াইতেছে, বিশেষ করে অ্যাসেসমেন্ট, ইন্টারপ্রিটেশন, অ্যানালিসিস, মায়ানমারে কি হচ্ছে, একটা বিস্তীর্ণ অঞ্চল, উত্তর পূর্ব ভারত, এইসব জায়গা নিয়ে আমার বইপত্র আছে, লেখা আছে, আমি দীর্ঘদিনের গবেষণা। এখন এইগুলি আলোচনা করতে আমি এখানে কথাটা উঠছে কেন জানো? আমি কেন? তো আমি ইন্ডিয়ার লোক, আমি সাংবাদিকতা করি, আমি রয়ের আজকে থেকে নাকি এ কে ভার্মা যখন রয়ের চিফ, বিবি নন্দী রয়ের নাম্বার 2 ম্যান ছিল। হ্যাঁ, বিবি নন্দীর সাথে এবার একটা প্রবাদ প্রতিম অফিসার, আমি জানি অনেক অপারেশন ওনার। আমাকে উনি শেষ জীবনে যখন কলকাতায় সেটেল করলেন আমাকে গল্প করতেন, বাইরে কয়েও না আবার লিগো না, কিন্তু এই সব মানে এর ফলে আমি অনেক গল্প জানি, অনেক অপারেশন, অনেক তথ্য আমি জানি। এই জিনিস আমাকে অনেক আমার বন্ধু যারা ডিজিএফআই এর অফিসার, অবভিয়াসলি জামাতের লোক তো আর আমাকে এসে বলবে না, কিন্তু যারা জাতীয়তাবাদী ডিজিএফআই এনএসআই এর অফিসার, বাঙালি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে, এরকম অনেক লোক আমাকে অনেক, তারা আমার বন্ধু। এমনকি আমার যদি বইটা তুমি দেখো, ইনসার্জেন্ট ক্রস ফায়ার, তাতে আমি পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ এসএসজি কর্নেল মেহেদি তাকেও কোট করছি। কেন? আমি যখন অক্সফোর্ডে ওই গবেষণা কাজে ব্যস্ত, আমার বন্ধু, খুব ভালো বন্ধু ইফতিকার হোসেন মালিক, আমার তো প্রচুর পাকিস্তানেরও বন্ধু বান্ধব আছে, তো তার এক চাচা আসলো, সে 65-এ কাশ্মীর অপারেশনের মেইন পান্ডা ছিল কর্নেল মেহেদি, এবং সে তার বইয়ের মধ্যে প্রবল ভাবে ভুট্টোকে গালিগালাজ করতে, যে ভুট্টো আর্মির কিছু বুঝতো না, হি মেসড ইট আপ। তার সাথে বসে দীর্ঘক্ষণ গল্প করছি, প্রচুর পাকিস্তানি অফিসারকে বিভিন্ন জায়গায় যখন মিট করছি যুদ্ধের ব্যাপারে, এই পারের কথা কিছু আমার থেকে অ্যানেকডোটস তারা শোনে, তারা নিজেরা কিছু বলে, এই করে তথ্য ভান্ডার তো সমৃদ্ধ। এখন এইটা যেই ছাগলরা, যে চতুষ্পদরা বোঝে না, তারা সাংবাদিকই না, তারা সাংবাদিক না। আর আরেকটা কথা আমি তোমাকে বলে দিই, এটা একটা অন্য কনটেক্সটে আমি তোমাদের নেত্রীকে ওই কথা বলছি, আপনাকে যেটা বলতেছি আপনার ভালোর জন্য বলতেছি। আপনার কাছে তো আমি পূর্বাঞ্চলের জায়গা জমি নেওয়ার জন্য আসি না, বা আপনি ব্রাউন খামে মাঝে মাঝে কিছু সাংবাদিককে দেন টেন ওইসব করতে তো আসি না। আমি বিবিসিতে চাকরি করছি, ভালো বেতনে চাকরি করছি, আমার তো 5 বেগম না, 4 বেগম না, একটা বউ একটা মেয়ে, আমার এতে যথেষ্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে, হ্যাঁ, ন্যাশনাল ইন্টারেস্ট যেখানে, বাঙালি জাতীয় স্বার্থ যেখানে ইনভলভ, ভারতের জাতীয় স্বার্থ যেখানে ইনভলভ, সেখানে তো আমরা একটা স্ট্যান্ড নেবই, ন্যাশনাল স্ট্যান্ড। হ্যাঁ, আর কেউ যদি বলে, তারপরে যদি বলে যে সে ভালো কথা, একটা জিনিস এই ছাগলদের আমি পড়তে বলবো আমার বইটা ইনসার্জেন্ট ক্রস ফায়ার, তার যে চ্যাপ্টার 8 চিটাগং হিল ট্র্যাক্স এর উপরে, এই চিটাগং হিল ট্র্যাক্স এ 75 থেকে 96 অব্দি র কিভাবে ইনভলভ ছিল, কোন অফিসার কি করছে, আই হ্যাভ রিটেন অ্যাবাউট দ্যাট। কোন বাংলাদেশের লোক এইসব তথ্য জানে না। হ্যাঁ, তারা হাওয়াতে র বলে, যাকে থেকে র বানায় দেয়, তোমারও র বানায়, এরা র বানায়, অমুকে বলে এখন। না না বলে, এগুলি বলে তো লাভ নাই, সবই রট। ওই বললাম যে ওই শাকিল মিয়া না সাবির মিয়ার গল্প, যে আমি বলে এত টাকা পয়সা সে রোজগার করছে, তার 3 বেগম, আর 3 বেগম পোস্ত তো খবর লাগে মিয়া। তো যাই হোক, মানে এই যে প্রোপাগান্ডাটা শুধু যে এটা ইন্ডিয়া বলে সম্ভব যে এই দেশে আমি আমার বইতে, যে বইটা বহুল প্রচারিত, রয়ের চিটাগাং হিল ট্র্যাক্স এর অপারেশন আমি এক্সপোজ করছি, আই হ্যাভ নেমড অফিসার্স, কিভাবে শান্তি বাহিনীকে ব্যাক করছে, কি করছে, কোথায় কি ডিসিশন হয়েছে। এরপরেও এই অবস্থা আমার হয় নাই যে আমার সাথে মানে একে ব্ল্যাকলিস্ট করে দাও, এর সাথে কেউ কথা বলবে। কেন? कि दादा बांग्लादेश जानता है, दादा बहुत कुछ जानता है, दादा के साथ में इंटरेक्शन रखने से फायदा है, तो उसको भी फायदा है, हमको भी फायदा है, भाई गिव एंड टेक এর ভিত্তিতে তো চলে। আমেরিকাতে আমার খুব মানে নাম করা সাংবাদিক আমার বন্ধু, হ্যাঁ, লরেন্স লিপস্টুল, যে বাংলাদেশের উপর যার বিখ্যাত, আমার বাবার খুব ক্লোজ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই হারুন ভাই, সাহেদ ভাই, বেসিক্যালি ওদের থেকেই তো ওই আবু তাহেরের ডায়েরিটা। তো যাই হোক, তো লরেন্স বাংলাদেশের কোন সাংবাদিক, হ্যাঁ, বলে অনেকেই, কিন্তু কেউ কি এটা কনক্লুসিভলি প্রুভ করতে পারছে সিআইএ এর ভূমিকা 1975-এ বঙ্গবন্ধু হত্যায়?
লরেন্স কি করে প্রুভ করছে? লরেন্স তখন যে সিআইএ স্টেশন চিফ ছিল ফিলিপ চেরি, তাকে চেইস করতে করতে আমেরিকাতে পায় নাই, নাইজেরিয়াতে সে যখন পোস্টেড তখন সেখানে গিয়ে তাকে, ইট ইজ দ্য জব অফ জার্নালিস্ট উই চেজ ইন্টেলিজেন্স অফিসার্স, এবং তাদেরকে কথা বলানো। অনেক সময় যেটা হয়, উই ক্যানট কমেন্ট অন রেকর্ড, दादा ऑफिशियली नाम मत लेना, हमारा नौकरी चला जाएगा, भाई नाम नहीं लेंगे, बात करेंगे। दिस इज हाउ জার্নালিজম হ্যাপেন্স। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মিস্টার সালাউদ্দিন এখন বিরাট বিপ্লবী সাজতেছেন, উনি যখন ইন্ডিয়াতে কি কনটেক্সট উনি ইন্ডিয়াতে এসে ঢুকছিলেন কি তার মধ্যে আমি নাই বা গেলাম, ইটস এ লং স্টোরি, আই নো দ্য স্টোরি, বাট তোমার সময় মানে আর অন্য কোনো প্রশ্ন করার সময় না, আমার অনেক প্রশ্ন আছে, আমি প্রশ্ন যেতে চাই। কিন্তু এইটা আমি দায়িত্ব নিয়ে বলছি, সালাউদ্দিন কিন্তু আমার যে স্পেসিফিক কথা তার কিন্তু কোনো উত্তর দেয় নাই। তাকে যখন জিজ্ঞেস করে, সে যারা হোম মিনিস্ট্রি কভার করে তাদেরকে হুমকি দিয়ে বলছে এইসব স্টোরি টোরি যেন না হয় বাংলাদেশের কোনো কাগজে। হি ট্রাইড সেন্সরশিপ, যে দিস ম্যান শিলংয়ে তখন যে রয়্যাল স্টেশন চিফ, আমার অত্যন্ত ছোট ভাইয়ের মতো খুব ভালো সম্পর্ক, সুরেশ কালনা, তাকে বলছে হামকো বাপ ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। এটাকে আমি যাই না, কিন্তু সুরেশ কালনা নিজে আমাকে বলছে যে বাংলাদেশের কোন লোককে আমরা আটক করলে সে দেশে ফেরার জন্য পাগল হয়ে যায়, সে উকিল খোঁজে, এই খোঁজে, ওই খোঁজে। और ये आदमी ये जाना नहीं चाहता है, पैर पकड़ रहा है, इंडिया में रखने के लिए पैर पकड़ रहा है। तो এই জন্য এইটা হি হ্যাজ টু এক্সপ্লেইন। হ্যাঁ, উনি শুধু ছবির ভূমিকা এই ওই বললে হবে না, উনি এর, এবং আমি এটা কোন কনটেক্সটে বলছিলাম, উনি একটা কনটেক্সটে উনি প্রথম বললেন যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, তাই বললো আওয়ামী লীগ দাফন হয়ে গেছে সালাউদ্দিন সাহেব বলেন, তো ইলেকশনে আওয়ামী লীগকে আসতে দাও, ফেস আওয়ামী লীগ ইন দ্য ইলেকশন, বড় বড় কথা না বলে। এইটার পাল্টাতে উনি আরেক তাকে বলছেন যে লম্বা লম্বা কথা বলে প্রেসের সামনে। তো উনি যদি পাবলিকলি আমাকে নিয়ে ক্রিটিক্যাল কমেন্ট দেন, আই উইল হিট ব্যাক, এন্ড আই উইল হিট হিম ভেরি হার্ড বিলো দ্য বেল্ট। আরো অনেক কিছু আমরা জানি। উনি দীর্ঘদিন এই যে 7-8 বছর উনি শিলংয়ে ছিলেন, হি ওয়াজ নট ইন জেল। ওনাকে কিডন্যাপ করে থাকলে তো ওনাকে জেলে রাখবে বা ইন্টারোগেশন সেলে রাখবে। উনি সানরাইজ কটেজে ছিলেন, হুইচ ইজ এ ভেরি এক্সপেন্সিভ কটেজ। ওনার বউ এসে ওনার সাথে ওই হিজাব পরা মহিলা এসে দেখা দেখা করতো, আমাদের কাছে ছবি আছে, স্টোরি আছে, আই ক্যান সেন্ড ইউ অল দ্য স্টোরিজ, অল দ্য লিঙ্কস। প্রশ্ন হয়েছে ওনার সাথে তাহলে নিশ্চয়ই একটা বোঝাপড়া হয়েছিল র এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের, যার ফলে উনি এখানে বহাল তবিয়তে থাকতে পারছেন, সেফলি থাকতে পারছেন, এবং ওনার এতটাই ফ্রিডম ছিল যে ওনার বেগম শুধু এসে ওনার সাথে দেখা করতো তাই না, উনি নাকি এখান থেকে দেশে কথাবার্তা বলে ওনার যে সাংগঠনিক দায়িত্ব সেটা উনি পালন করতেন। আজকে শেখ হাসিনা অনলাইনে কিছু বললে ওনাদের মাথা গরম হয়, তো উনিও করছেন। ওনার নেতা কি নাম বলো তোমরা, কি তারেক জানি, খাম্বা তারেক কি একটা বলো টলো, যাই হোক, যে খাম্বা আছে বিদ্যুৎ নাই, তো যাই হোক, তো এই লোক তো লন্ডন থেকে বসে 17 বছর, এবং সেখানে তো সাহেবরা তাকে আটকায়নি। ও সাহেব করলে ঠিক আছে, ইন্ডিয়া হইলে ইন্ডিয়াতে শেখ হাসিনা করলে আমার বাপ যে একটা গালি দিত, সরি এটা বলা আমার উচিত না, যে সাহেবে কইছে পঙ্গের ভাই আনন্দের আর সীমা নাই, বুঝতে পারছেন? এইখানে হচ্ছে এই ব্যাপার, সাহেব করলে ঠিক আছে, ইন্ডিয়া করলে এটা জায়েজ না। উই ডোন্ট কেয়ার ফর দিস পিপল, প্লিজ রিমেম্বার। এরা অনেক কিছু বলে, এবং এদের যদি ঠিক মতো কেউ ইনভেস্টিগেট করেন, এমন সব স্টোরি বাইরে হবে যে দিনের বেলা ইন্ডিয়াকে তেরে গালি দেয়, রাত্রিবেলা ইন্ডিয়ান এমবেসি থেকে অমুক অফিসার তমুক অফিসারের সাথে কি ডিল করে, কি আলাপ করে, একটা ভিসা পাওয়ার জন্য পর্যন্ত কি জিনিস তাদের দেয়। উই নো দিস থিংস, পিপল উইল বি এক্সপোজড। এইটুক বলুন। এবার অন্য কি প্রশ্ন আছে? তুমি অন্য প্রশ্ন করব, তার আগে আপনি আমাকে এত একটা মজার একটা জোনের মধ্যে আমাদেরকে নিয়ে গেলেন। আমি ছোট্ট করে এটা আপনার কাছে জানতে চাই, এই যে এটা একটা কাইন্ড অফ মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, হাস্যরস করতেছে, তারেক সাহেব ভারতে যাবেন কি যাবেন না, যাবেন কি যাবেন না। তো ভারত মানে ভারতের সাথে যে তারেক রহমান সরকারের বিগত সময়গুলো যদি আমরা অ্যানালাইসিস করে আমরা দেখি, ভারতের সাথে একটু কাইন্ড অফ শীতল সম্পর্ক তারা সবসময় রেখেছেন, এবং পাকিস্তানের সাথে উষ্ণ একটা কূটনৈতিক সম্পর্ক রেখেছেন, এবং এখনো যাবেন যাবেন নার মধ্যে এটা একটা খুবই একটা হাস্যরসে পরিণত হয়ে গেছে। কিন্তু ভারতের দিক থেকে মনে হচ্ছে অনেক কর্ডিয়াল। এই কর্ডিয়াল নেসটাকে অনেকে আবার মিস ইন্টারপ্রেট করছে বা যে কোনো ভাবে বলছে ভারত খুব দুর্বল হয়ে গেছে। এই জায়গাটুকু আপনি কেমন করে বিশ্লেষণ করবেন, আপনি একটু বলেন দাদা।
এটা তো নতুন ব্যাপার না। যখন তারেক সাহেব কিচ্ছু ছিলেন না, উনি শুধু হাওয়া ভবন করতেন। হ্যাঁ, উনি পার্টিতেও কিছু না, গভর্নমেন্টও কিছু না, ওনার আম্মু প্রাইম মিনিস্টার ছিল। সেই সময় তো 2002-তে তারেক সাহেবকে দিল্লিতে খুব কর্ডিয়ালি রিসিভ করালো, উনি মুকেশ আম্বানির সাথে মিটিং করলেন, আরো অনেক অনেক প্রোগ্রাম ছিল। তারপর উনি কি করলেন, উনি দেশে ফিরে গিয়ে 10 ট্রাক অস্ত্র টস্ত্র এইসবের মধ্যে জড়াইলেন, যেই 10 ট্রাক অস্ত্রের একটা বড় অংশ আমাদের আলফার কাছে যাওয়ার কথা ছিল। এটা তো আমি জানি। পরেশ বড়ুয়া সেদিন হোটেল হারবার ভিউতে চিটাগাং শহরে জিইসি মোড়ে বসেছিল। আই নো দ্য ডিটেলস। হ্যাঁ, এবং আই নো দ্য ডিটেলস, এবং আমি তোমাকে এইটাও বলতে পারি যে 10 ট্রাক অস্ত্র এটা যাওয়ার অপারেশন। তাহলে বিএনপির সরকার, বিএনপি এই অস্ত্র আনাই দিচ্ছে, বিএনপির পেটোয়া অফিসারদের দিয়ে, রেজাকুল হায়দার চৌধুরীর মতো লোকজন। হঠাৎ করে বিএনপির পুলিশ গিয়ে এদের ধরলো কেন? এটা একটা বিরাট কারণ হয়েছে যে বিএনপি এটাতে পুলিশকে কনফিডেন্সে নেয় নাই। ওই সময়টা তোমার নিশ্চয়ই মনে আছে লোপা, যে জলিল ভাই জেনারেল সেক্রেটারি, হ্যাঁ, একটা বিরাট হুঙ্কার দিছিল, ট্রাম্প কার্ড আমরা এই সরকারকে 1 মাসের মধ্যে ফেলে দেব, স্বয়ং আল্লাহ বাঁচাতে পারবে না। পুলিশ যেহেতু এটা কিছু জানে না এই 10 ট্রাক অস্ত্রের ব্যাপারে, আমরা যখন জাইনে গেলাম, এবং এইটার পুরা ক্রেডিট মহিউদ্দিন চৌধুরী, হি ওয়াজ দ্য ম্যান হু কেম টু নো, হি ইনফর্মড আস। কিন্তু মহিউদ্দিন চৌধুরী মুক্তিযোদ্ধা, উনি সেই সময় যাদের সাথে মুক্তিযুদ্ধ করছেন, একজন ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট গগনজিৎ সিং। In 2004, Gaganjit Singh was the Deputy Chief of Indian Military Intelligence, DIA, Defense Intelligence Agency. तो गगनजीत के से जाने से दोस्त ऐसा हो रहा है। गगनजीत सिंह बोलते ठीक है मोहिउद्दीन, तुम एक्सपोज मत, तो तुम कुछ मत करो, तुम सिर्फ ये लोग जब आएगा যখন আসবে আমাকে বলো। এবং এই গগনজিৎ সিংরা চিটাগাংয়ের পুলিশের কারে এটা দিছে, আওয়ামী লীগের জন্য অস্ত্র নামতেছে। ইন্ডিয়া আওয়ামী লীগকে অস্ত্র দিছে, এটা সবাই বিশ্বাস করবে। ইন্ডিয়া আওয়ামী লীগকে 71 অস্ত্র দিছে। যে ইন্ডিয়া তারেক এবং বেগম জিয়ার কাজকর্মে নাখোশ, ইন্ডিয়া আওয়ামী লীগকে অস্ত্র দিচ্ছে। তো এই পুলিশরা ভাবছে যে এই অস্ত্রটা যদি থাবা দিয়ে ধরতে পারি, আর তারপরে হাওয়া ভবনে ঢুকে একটা স্যালুট দেব, আর আমি চিটাগাংয়ের কমিশনার থেকে আইজিপি, বাংলাদেশ পুলিশের বস। দিস ইজ দ্য ফলস ফ্ল্যাগ অপারেশন দ্যাট ইন্ডিয়া ডিড। আমি তোমার ভিতরের গল্প বললাম এত। নাইলে এইটা হয় কি করেছে, তাদের সরকার তাদের ইয়েতে এই জিনিস ধরা গেছে। তো যাই হোক, এটা বিস্তারে বলার দরকার নাই, অনেকে অনেক থিওরি দেবে, কিন্তু আই নো ইট ফর এ ফ্যাক্ট। এই অপারেশন এখানে ফোর্ট 11 বসে হয়েছে, আমার জানা। আমার এখানে একটা ব্যাপার আমি তোমাকে বলি, যে তারেক সাহেব যদি তখন তারেককে ইয়ে করা হয়েছে, এইবারও তারেক পাওয়ারে আসছে, উই হ্যাভ রিচড আউট টু হিম। এইটাকে যদি কেউ উইকনেস বলে মনে করে, সে সব থেকে বড় ভুল করবে। ইন্ডিয়া কিন্তু প্রথমে গুড্ডির সুতাটা ছাড়ে, এরপর যখন বটা দিব না, গুড্ডিটা কাটতে ফেলাই দিব। তো উই আর অ্যাপ্রোচিং, উই হ্যাভ ইনভাইটেড হিম। উনি অনেক কায়দা কানুন করতেছেন। হ্যাঁ, তো ওনাকে, উনি যদি ভাইবে থাকেন যে উনি ভারতের জামাই আদর করা হবে, অবশ্য সেইটা বললে আবার জুবেদা ভাবির রাত্রে ঘুম টুম নষ্ট হইতে পারে। যাই হোক, কেন এইসব তো বাংলাদেশে অনেক থিওরি আছে, যে জেনারেল এরশাদ ইন্ডিয়াতে এনডিসি করছিল, বোম্বের একজন বড় হিরো ইন্ডিয়া জেনারেল এরশাদের একটু চারিত্রিক দোষ টোষ ছিল, সবাই জানে। যে জেনারেল এরশাদকে নাকি একেবারে মানে হানি ট্র্যাপ করে একদম পালিশ করে ফেলে, যে যেই লোকটা একেবারে পাকিস্তানের লোক, নিশানে পাকিস্তান পাওয়া লোক, সে পরবর্তী সময় ইন্ডিয়ার খুব বন্ধু টন্ধু যাই। তো ইন্ডিয়ার বন্ধু হয়েছে, কিন্তু এই যে সরকার যে এরশাদের পড়লো, এই দুই বেগমকে এক জায়গায় এনে আন্দোলন, এর পেছনের লোককে বিভিন্ন রয়, এগুলি অনেক কাহিনী আছে। এগুলি বাংলাদেশে অনেক অনেক কিছু বোঝে। বাংলাদেশ হচ্ছে গুজবের স্বর্গরাজ্য, আর মানুষ না জেনে অনেক কথা বলে উইদাউট প্রপার ইনভেস্টিগেশন। আমি একটা জিনিস বলতে পারি তোমাকে, ইন্ডিয়ান স্টাইলটা ডিফারেন্ট। ইন্ডিয়া ফট করে অ্যাসাসিনেশনে যায় না, যেটা আইএসআই করে, যেটা রাশিয়ানরা করে বা ইসরায়েলিরা করে। ইন্ডিয়া হয়েছে ওই চাণক্যর সাম দাম দণ্ডভেদ, যে প্রথমে তোমার সাথে আমি একটা বোঝাপড়া আসবো, ঝামেলা করে লাভ নেই, তোমারও আমাকে দরকার, আমারও তোমাকে দরকার। তার মধ্যে আবার কিছুটা ওই সামের পর দাম, যে টাকা পয়সা দিস দেয়, এইসবে কাজ নিলে তারপরে দণ্ড এবং ভেদ সব থেকে। এবং চাণক্য বলে গেছিল, ভেদ সর্বোত্তম, স্প্লিট ইজ দ্য বেস্ট। আজকে তুমি দেখো না, আমাদের দেশে পাকিস্তানিরা বাঙালিদের বিদ্রোহ হয়েছে, সামলাইতে পারেনি। তোমার আব্বারা মুক্তিযুদ্ধ করছে, তোমরা জানো।
আজকেও পাকিস্তান বালুচিস্তানটা সামলাইতে হিমশিম খায় এসে, কেন? ওরা গায়ের জোরে যুদ্ধ করছে, মিলিটারি মাথা। ইন্ডিয়ানরা মিলিটারিলি এটা ট্রিট করে না, এটা পলিটিক্যালি ট্রিট করে। এই জন্য নর্থ ইস্টে দেখবা, এই যে আমাদের নর্থ ইস্ট বা কাশ্মীরে কতগুলি বিদ্রোহী গোষ্ঠী, নাগাদের মধ্যে 4-5টা, মণিপুরের 4-5টা, এগুলিকে স্প্লিট করে 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 এগুলিকে দুর্বল করেছে। এইখানে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইজ এক্সট্রিমলি সাকসেসফুল। এখানে ইন্ডিয়ান স্টেট পরিষ্কার বলে দেয় যে এদেরকে স্প্লিট করো, এদেরকে দুর্বল করো, তারপর এদেরকে টেবিলে বসায় ডায়লগ করো, ফিনিশ করো। হ্যাঁ, গায়ের জোরে মিলিটারিলি প্রবলেমটা সলভ করতে যায় না, যেটা পাকিস্তান চেষ্টা করে, যেটা মায়ানমার চেষ্টা করে, কি বাংলাদেশে একটা সময় যতদিন জিয়া বা এরশাদ সাহেব ছিলেন, পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করছে গায়ের জোরে দমন করা, কাজ হয় নাই। কাজ কখন হয়েছে? যখন শেখ হাসিনা এদের সাথে টেবিলে বসছে। কেন? শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকছেন, ইন্ডিয়ার বড় বড় নেতা প্রণব মুখার্জির মতো লোকজন, ওনার চাচা স্থানীয়, ওনার এদের কাছে উনি একটা জিনিস শিখছেন। হ্যাঁ, ওনার শিক্ষাগুরু এক অর্থে বলতে গেলে তো প্রণব বাবু, তো এই বেটে ব্রাহ্মণ যে কি বুদ্ধিমান লোক, এদের থেকে শিখছে যে ওই গায়ের জোরে করো না, ওদের সাথে টেবিলে বসে কথাবার্তা বলো। ইন্ডিয়া অর্ধেক সময় এই যে মুভমেন্ট, এই ধরনের গেরিলা আন্দোলন, এগুলি টেবিলে শেষ করে, নট বাই ওয়েপন্স। তো এই খেলা, এখানে তারেক সাহেবকে একটা জিনিস বুঝতে হবে, ইন্ডিয়া অনেক কিছু চেষ্টা করে, আপনি আসেন, কথাবার্তা বলি, আমার কিছু এক্সপেকটেশন আছে, তোমারও কিছু এক্সপেকটেশন, লেট আস টক। কিন্তু এই খলিল টলিল ইউনুস টিনুস এদের বুদ্ধিতে উনি যদি না আসেন, এরপরে যে হার্ড লাইনটা হবে, আমি দুঃখের সাথে একটা কথা বলবো, আমরা কেউ চাই না বাংলাদেশের সাধারণ মানুষ সাফার করে, কিন্তু এরপরে যে পলিটিক্সটা হবে না, ওইটা রিসোর্স ডিনায়ালের পলিটিক্স হবে। রিসোর্স ডিনায়াল বুঝতে পারতেছ? বিজলি জানা বন্ধ, ডিজেল জানা বন্ধ। তা আজকে গ্যাসের যে অবস্থা, আমি তো বোনদের ফোন করলে, দাদা গ্যাস নাই, বিদ্যুৎ নাই, 12 ঘন্টা লোড। এগুলো যদি সব ইন্ডিয়া বন্ধ করে, ট্রাম্প চাচা এসে দেবে? ট্রাম্প চাচার তো অনেক গ্যাস, অনেক তেল, ভেনিজুয়েলার সব লুটপাট করে নিছে, এক বিন্দু দেবে? চীনারা দেবে? এইবারও যে ক্রাইসিস হলো, ডিজেলটা কে দিয়ে বাঁচাইছে বাংলাদেশকে? তো এখানে যদি ইন্ডিয়ান স্ট্যান্ড যদি হার্ডেন্ড হয় না, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, অনেক বোঝানোর চেষ্টা হয়েছে পাকিস্তানেরও। সত্যি কথা বলতে গেলে বেশ কিছু পলিটিক্যাল লিডার তো ইন্ডিয়ার সাথে রিলেশন করার চেষ্টা করছে, আর্মি বাদশাহ। এই জন্য ইমরান খানকে তারা জেলে ঢুকাই দিছে, কু করে নওয়াজ শরীফকে জেলে ঢুকাই দিছিল। হ্যাঁ, পাকিস্তানের যারা পলিটিক্যাল লিডার তারা বোঝে ইন্ডিয়ার সাথে রিলেশন করা দরকার, কিন্তু আর্মি বাদশাতে আর্মি গন্ডগোল। এখানে আর্মি না, এখানে অতি পাকা কিছু রাজনীতিবিদ বাংলাদেশে আছে, এই খলিল মিয়ার মতো লোকজন, যারা আমেরিকার একদম পরীক্ষিত দালাল, স্ট্যাম্প মারা দালাল, এরা এই গন্ডগোলগুলি করতেছে। আমি দুঃখের সাথে বলতেছি যে এটা কিন্তু আলটিমেটলি মাসুল বাংলাদেশের লোক দেবে, বাংলাদেশের লোক দেবে। এই রিসোর্স ডিনাইল যদি ইন্ডিয়া শুরু করে, কুছ নেই জায়গা। হ্যাঁ, কাঁচা লঙ্কার থেকে, পেঁয়াজ থেকে শুরু করে ডিজেল টিজেল কিচ্ছু যাবে না। পাকিস্তানের সাথে আমরা কমপ্লিট ট্রেড বন্ধ করে দিচ্ছি না। পাকিস্তানের সাথে আমাদের ট্রেড যেটা, এটা তো একতরফা ছিল। পাকিস্তানের থেকে আমরা কি কিনি? পাকিস্তানি কিন্তু একদম ট্রেড বন্ধ করেছে। ইন্ডিয়ার কিছু হয়েছে? ইন্ডিয়ার এত বড় নিজস্ব মার্কেট, 140 কোটি লোকের দেশ, তারপরে ইন্ডিয়া পৃথিবীতে অনেক কিছু এক্সপোর্ট করে। বাংলাদেশে একটা বিন্দু জিনিস এক্সপোর্ট না করলে আমাদের কিছু আসে যাবে। বাংলাদেশে বড় পিপুল উইল নিড, এটা ইন্ডিয়া থেকে না আসলে অসুবিধা। এটা হওয়া উচিত না। এবং দীনেশ ত্রিবেদী খুবই ভদ্রলোক, উনি চেষ্টা করছেন, উনি পলিটিক্যাল মানুষ, বাংলা ভালো বলতে পারেন, বোঝেন, যেটা নর্মালাইজ করে ব্যাপারটা বোঝা পড়া। কিন্তু এই যে পাকামি কিছু লোক করতেছে না, অতি পাকা। হ্যাঁ, আমেরিকানদের হয়ে কাজকর্ম করছে বলে তাকে জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান বানাইছে, সে ভাবতেছে কি হনুরে, কি হনুরে। এই লোকগুলি কিন্তু বাংলাদেশকে ডোবাবে, এদের কিন্তু কোনো ক্ষতি হবে না। এদের ঘরে ঠিকই বিদ্যুৎ থাকবে, এদের ঘরে চাল ডাল সবই থাকবে, খানা দানা থাকবে, এদের আমেরিকান চাচারা দেখে রাখছে, ডলার ফলার দিয়ে থাকে। ওকে, আর খলিল কি করে একটা দেশের মিনিস্টার? আমাকে বলো, ক্যান সামবডি হু ইজ এ সিটিজেন অফ ইউএস বি দি ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ? সে কার ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করতেছে? সে কি করে এখানে ফরেন একটা মিনিস্টার? একটা থিওরি আছে যে খলিল নাকি ভারতেরও বেশ ভালো একদমই না,
না, একদমই না, মানে এরকম একটা একদমই থিওরি বাংলাদেশে চলে, বাংলাদেশ তো না। না, মনে হয় জায়গা। বাংলাদেশে সব আজে বাজে কথা। দেখো, খলিল এখানে আসলে একটা নর্মাল মানে ডিপ্লোম্যাটিক সৌজন্যের খাতিরে জয়শঙ্কর তার সাথে ভালোভাবে হ্যাঁ, মানে কথাবার্তা বলবে, জয়শঙ্করজির সাথে ওনার একটা, খলিল সাহেবের ভালো সম্পর্ক, এতে কিছু ওনার নাই। একটা। জয়শঙ্কর কি ওনাকে মিট করে বিকজ হি ইজ দ্য ফরেন মিনিস্টার। কিন্তু কি আলাপ টালাপ কি হয়েছে না হয়েছে, কি বলা হয়েছে এবং খলিলকে, এগুলি ওখানে কিচ্ছু রিলে করেনি। উই নো ইট, পিপল আর ভেরি আনহ্যাপি অ্যাবাউট মিস্টার খলিল ইন দিল্লি। এগুলি বললে লাভ নাই, এগুলি এরা বিভিন্ন ডিসইনফরমেশন ছড়ায় আচ্ছা, আমরা একটু এগুলি। অন্য প্রসঙ্গে যাব তাহলে। সময় বলে দিবে, তবে যা হচ্ছে সেটা তো ডেফিনেটলি বাংলাদেশের মানুষের জন্য ভালো হচ্ছে না। এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, এটা একটা সিরিয়াস ম্যাটার। যেহেতু আপনার কাছে অনেক তথ্য থাকে এবং আপনি লম্বা সময় সাংবাদিকতা করেছেন এবং আপনার সকল মহলের সাথে আপনার যোগাযোগ, সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা করছি। এই যে জাতিসংঘ রিপোর্টেও আসছে বাংলাদেশে আল কায়দা কথা বলতেছে, আছে এখানে, এবং বিভিন্ন জঙ্গি ঘাঁটি আছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যে একটা ডিজিএফআই যখন একটা গ্রুপ পাকিস্তানে যায়, আইএসআই এর সাথে ক্রমবর্ধমান একটা যোগাযোগ বাড়ছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি থেকে একটি পাকিস্তানি একটা রিলেশনশিপ বিল্ড করতেছে। আবার একদিক দিয়ে থিওরি আছে যে আমরা শুনি যে আল কায়দার সাথে আইএসআই এর একটা সম্পর্কও আছে। এই অবস্থাতে আবার বাংলাদেশে তো বলতেছে যে আল কায়দা আছে। এই বিষয়টা নিয়ে আপনি কেমন করে দেখেন, আপনি কি দেখেন? এটা তো সিরিয়াস একটা এটা ম্যাটার। এটা আসে না, এটা বহুদিন ধরে আছে, জি। বহুদিন ধরে আছে। ওসামা বিন লাদেন পাকিস্তানে ছিল, পাকিস্তান থেকে আমেরিকানরা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে আরব সাগরে ফেলাইছে। হ্যাঁ, আবোটাবাদ এসে থাকতো। আবোটাবাদটা কোথায়? পাকিস্তানের মিলিটারি একাডেমি, তার একাডেমি, বগলে অ্যাবোটাবাদ, হ্যাঁ। ওসামা থাকতো। তো পাকিস্তান ওসামাকেও রাখে। পাকিস্তান হয়েছে কি জানো, ওই ইংরেজিতে একটা কথা আছে না, ইউ সুইম উইথ দ্য ক্রকোডাইল, ইউ হান্ট উইথ দ্য হাউন্ড। যে তুমি বাঘের সাথে শিকার করছো আর কুমিরের সাথে সাঁতার কাটছো। পাকিস্তান ডাজ দিস। পাকিস্তান একদিকে টেরোরিস্টদের পোষে, তারপরে নিজেদের সুবিধার জন্য কখনো টেরোরিস্টদেরকে আমেরিকার কাছে দুই একজনকে ধরায় দেয়, কইরে তাদের এই সব বেসাতি করেই তো পাকিস্তান ঠিক আছে। কিছু তো না, ইটস এ ফেইল্ড স্টেট। ইকোনমির অবস্থা কতটা খারাপ, এটা তো পাকিস্তানে আমার এক পাকিস্তানি বহিন আছে, তাকে যখন ফোন করি, अरे दादा ईद मुबारक। तो ईद मुबारक क्या, ईद का दिन भी गोश्त नसीब नहीं होगा? क्या ये गोश्त किलो बोले 4,000 টাকা কিলো। আমি বলি क्या बोल रहे हैं? बोला अरे दादा सही बोल रहे हैं, आप आके देखो ना। যাই হোক, তো এখানে এখন একটা ব্যাপার কি, যে আল কায়দা ইজ ইন পাকিস্তান ফর এ লং টাইম। আইএসআই তাকে পোষে, ইট ইজ এস্টাবলিশড। এটা আমেরিকান রয়েছে। আল আয়মান আল জাওয়ারি, যে ইজিপশিয়ান যে প্রফেসর, যে নাম্বার 2 ছিল আল কায়দা ওসামার পরেই, সে 2বার পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে। 2বার। ইন 1999 একবার, না 1999 না, সরি, আই এম ভেরি সরি, 2002 একবার এবং 2004-এ একবার। এবং উনি বাংলাদেশ হয়ে ইন্দোনেশিয়াতে গেছে। ইন্দোনেশিয়াতে জেএমইয়া ইসলামিয়া বলে আল কায়দা তো ফ্র্যাঞ্চাইজ দেয়, আল কায়দা টেরোরিজমের ফ্র্যাঞ্চাইজ দেয়। বিভিন্ন সংগঠন পৃথিবীতে বিভিন্ন নামে আছে যারা আল কায়দার সাথে যুক্ত, কিন্তু দে ডোন্ট অপারেট অ্যাজ আল কায়দা। তো জেএমইয়া ইসলামিয়া যেটা, তারা এখানে অপারেট করে ইন্দোনেশিয়া ওইসব জায়গাতে। যে বালি বম্বিং যারা করছিল, ওই বালি বম্বিং এর আটকা দিয়েই কিন্তু এই আয়মান আল জাওয়ারি 2বার ঘুরে গেছে। এবং হি ওয়াজ ইন বাংলাদেশ, হি ওয়াজ শেল্টার্ড বাই ডিজিএফআই অ্যাট দ্যাট টাইম। ডিজিএফআই এর খুব সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার আমিন looked after him and he went away to Indonesia. আমার কথা না, তুমি পুরনো স্টোরি টাইম ম্যাগাজিনে দ্য ডেডলি কার্গো স্টোরির হেডলাইন, যেখানে বলা হয়েছে যে তালিবানদের সরকার যখন পতন হলো, আমেরিকানরা ওই টুইন টাওয়ার অ্যাটাকের পরে আফগানিস্তানে হামলা করলো এবং তারা তালিবানের প্রথম সরকারকে একদম ত্রস্তব্যস্ত করে দেয়। একটা বিরাট সংখ্যক তালিবানি এবং আল কায়দা ফাইটার একটা জাহাজে করে দে কেম টু চিটাগং এন্ড দে ওয়্যার রিসিভড ইন চিটাগং। এটা আমার কথা না, অ্যালেক্স পেরি আমার বন্ধু, হি রোড দি স্টোরি। এবং অ্যালেক্স পেরি যখন টাইমের ব্যুরো চিফ সাউথ এশিয়াতে, আমি ইস্ট এন্ড নর্থ ইস্ট ইন্ডিয়া ওদের স্ট্রিঙ্গার ছিলাম,
হারুন ভাই, যাকে তুমি খুব ভালো করে চেনো, তোমার আব্বার বন্ধু, হারুন ভাই ওয়াজ দ্য স্ট্রিঙ্গার ফর বাংলাদেশ। এরা মিলে স্টোরিটা করছে, এবং টাইম 5-এর মতো ম্যাগাজিন ডাবল চেক করে ওদের আমেরিকান ইন্টেলিজেন্সের খবর বাংলাদেশে বিভিন্ন সূত্রে চেক করে, দে ওয়ার রিসিভড ইন চিটাগং, দে কেম বাই শিপ। সো এই যে এই ধরনের আল কায়দা তালিবানি মালরা বাংলাদেশে বহুকাল ধরে আসতেছে। এরা প্রথম আসছে যখন প্রথম বেগম জিয়ার গভর্নমেন্ট 2002-2004, এবং 2001-এ যখন টুইন টাওয়ার অ্যাটাক হলো, এরপরেই তো আমেরিকা এদের পিছনে লাগলো। এরা তখন এখানে পালাইছে, ওইখানে পালাইছে, এবং মেনি অফ দেম কেম টু বাংলাদেশ এন্ড দে ওয়ার রিসিভড। এটা অ্যালেক্স পেরি স্টোরি আছে। এর আগে মার্টিন লিটনার, আমাদের বন্ধু মানুষ, এক বিখ্যাত লোক এইসব ইনসার্জেন্সি, টেরোরিজম, বাংলাদেশ, মায়ানমার, তার স্টোরি ছিল ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে কোকুন অফ টেরার। এলিজা গ্রিজওল্ডের স্টোরি ছিল নিউ ইয়র্ক টাইমসে। আমি তিনটা তোমাকে বললাম। আন্দ্রিয়াস গুডসাইড একটা ফুল ডকুমেন্টারি করছিল ডিসকভারি চ্যানেলে, যে এইখানে পাওয়ারে আসার পর, বেগম জিয়ার সরকার পাওয়ারে আসার পর কিভাবে ইন্টারন্যাশনাল টেররিস্টরা বাংলাদেশকে ঘাঁটি গাড়ছে। এলিজা গ্রিজওয়াল্ডের স্টোরি ইন নিউ ইয়র্ক টাইমস, আমি তোমাকে লিঙ্ক সব পাঠাই দেবো। অ্যালেক্স পেরি স্টোরি ইন টাইম ম্যাগাজিন, মার্টিন লিন্ডারের স্টোরি ইন ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, কোকুন অফ টেরার, হ্যাঁ, এবং আন্দ্রিয়াস গুডসাইটের ডিসকভারি চ্যানেলে পুরা 30 মিনিটসের প্রোগ্রাম। আন্দ্রিয়াস গুডসাইট বাংলাদেশে ঢোকার পারমিশন পায় নাই, তাকে সব এই ধরনের ভিডিও ফুটেজ কে এনে দিছিল জানো? আজকে আমি বলতে পারি, ও জীবিত থাকলে বলতাম না কেন, তাইলে আক্রমণের মুখে পড়তো। তখন ডিজিএফআই তাকে প্রবল অত্যাচার করছে। সেলিম সামাদ, আমাদের বন্ধু। ও, সেলিম ভাই। সেলিম ভাই তার ভাবি ইন্ডিয়াতে আসবে, একটা কেস সাজায়, তার ওই যে এক্স রে যে সব রিপোর্ট তার মধ্যে করে এই ভিডিও, তখন ক্যাসেট, ছোট ছোট 8টা না 9টা ক্যাসেট পাঠাচ্ছে, এবং এন্টায়ার এই ইয়েটা, এই আন্দ্রিয়াস গুডসাইটের ডকুমেন্টারি ইজ বেসড, মানে এর 90% কাজ আন্দ্রিয়াস আমাকে নিজেই বলছে, হি ওয়াজ বেসড ইন ক্যালকাটা, যে সেলিম হ্যাজ ডান 90% অফ মাই ওয়ার্ক। এই জিনিসগুলি কখন হচ্ছে? শেখ হাসিনা গভর্নমেন্টে থাকার সময় হয়নি। শেখ হাসিনা এদের উপর ক্র্যাকডাউন। বেগম জিয়া পাওয়ারে আসছে, আর ওনার একটা পাকিস্তান প্রীতি বরাবরই ছিল। উনি 1991 সালে যখন প্রধানমন্ত্রী হইলেন, বাংলাদেশের আর্মি চিফ মারা গেল, ইন্তেকাল হইল তার, জেনারেল আসিফ নওয়াজ জানজুয়া। উনি তার পাকিস্তানে। ইয়েতে নামাজে জানাজাতে যাওয়ার জন্য রইল। যাই হোক, সেটা অনেক সেন্সিবল যারা বিএনপির লোকজন যে এটা নিয়ে কথা হবে আটকাইলেন। তো ওনার একটা পাকিস্তান প্রীতি বরাবরই ছিল। উনি লন্ডনে গিয়ে পাকিস্তানে বেসতে, পাকিস্তান আর্মি ডের দিন উনি চিফ গেস্ট হয়েছেন। ওইখান থেকে উনি আইএসআই লোকজনের সাথে কথা বলছে। এগুলো আমরা জানি, উই নো অল দিস, উই হ্যাভ ইন্টারসেপ্টেড দিস কমিউনিটি। এইসবের পরেও একটা এস্টাবলিশড গভর্নমেন্ট, তার সাথে উই আর ডিলিং উইথ ইট। ডোন্ট টেক ইন্ডিয়া ফর গ্রান্টেড। ইন্ডিয়া যখন ওই মোসরাটা দিব না, তখন কিন্তু দিশা পাবেন। আমি আমি এখানে একটা বিষয় জানতে চাই, যেমন AQIS, বন্ধুরা, আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান Indian সাবকন্টিনেন্ট। এই যে AQIS এর সম্ভাব্য যে একটা উত্থান আরো বোঝা যাচ্ছে, যেমন হোলি আর্টিজানকেও কিন্তু ওইভাবে আমাদের যে হোলি আর্টিজান হলো 2017 সালে, রাইট, তখন বলে যে এরাই এই গ্রুপটাই অ্যাটাক করেছিল। তারপরে তো শেখ হাসিনা সরকার এই সন্ত্রাসবাদকে, জঙ্গিবাদকে রাজ করে দেয়। একদম, হ্যাঁ, একদম ভীষণ ভাবে এটাকে দমন করতে পেরেছিল, মানে বন্ধ করে দিতে পেরেছিল। কিন্তু এখন কিন্তু আবার সেটা শোনা যাচ্ছে দাদা, এবং এটা কিন্তু একটা সিরিয়াস ম্যাটার ফর বাংলাদেশ ওভারঅল। সেখানে এই নিরাপত্তার স্বার্থে হলেও কি তারেক রহমানের সরকারের উচিত নয় যে ভারতের সাথে একটা রিলেশন তৈরি করে, যে ওই অঞ্চলটাতে যেন এই জঙ্গিবাদী উত্থানটা না না, হয়? তারেক রহমানের সরকারে এমন অনেক লোক আছে, এবং বিশেষ করে জামাত তো আছে। জামাতের সাথে ওনার এক সময় ওনার আম্মুর অ্যালায়েন্স ছিল, এখন ডাইরেক্ট অ্যালায়েন্স নাই, কিন্তু একটা বোঝাপড়া আছে। এরা তো আচ্ছা, এদেরকে চায়, এরা তো এই এলিমেন্ট গুলিকেই বুস্ট করতে চায়, যাতে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ওকে। এরা তো গাজওয়ায়ে হিন্দ করতে চায়, এরা তো এই জিনিসগুলি চায়।
তারেক রহমান টেরোরিজম হ্যান্ডেল ফ্যান্ডেল কিছু করবে না, আমার থেকে লিখে রাখো। সে তার আম্মুর লাইনে যাবে, এইসব লোকদের সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থান করবে, এবং একদিকে এদেরকে ব্যবহার করা হবে ইন্ডিয়ার এগেনস্টে, আরেকদিকে তারেক রহমান ওই যে ইসলামিক ন্যাটো হইতেছে না, টার্কি সৌদি আরব পাকিস্তান মিলে ওইটার মধ্যে বাংলাদেশকে নিয়ে যোগদান করার প্ল্যান তারা করতেছে। দে আর গোয়িং টু ডু ইট। তুমি, এটা আমার না, এটা হুমায়ুন কবিরের বক্তব্য। হুমায়ুন কবির তো শুনলাম মন্ত্রী হয়েছে, ওনাকে কনগ্রাচুলেশন, কিন্তু মন্ত্রী হয়েই উনি ইসলামিক ন্যাটো ট্যাটো এগুলিতে বাংলাদেশকে, মানে একটা পুরা অল্টারনেট ডিপ্লোমেসি বাংলাদেশ স্টার্টেড। হ্যাঁ, আমাদের দিল্লিতে কে কি, আই ডোন্ট হোল্ড ব্রিফ ফর দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, এদের কার কি ধারণা আছে তারেককে হ্যান্ডেল করলে তারেক লাইনে পড়বে, আই হ্যাভ নো ফেথ। আমি বাংলাদেশ দীর্ঘদিন, দিল্লির যারা শর্মাজি ভার্মাজিরা বাংলাদেশ ফলো করে তাদের থেকে বাংলাদেশটা আমি বেশি জানি। আমি পৃথিবীতে অনেক কিছু জানি না, কিন্তু যেটা জানি ভালো করে জানি। আই ফলো বাংলাদেশ। আমি পূর্ববঙ্গীয় মূলের লোক, আমি আগরতলার পোলা। আমি বাংলাদেশের কোন মিয়ার দাড়ির রং কি আর কার কয় বেগম থেকে আরম্ভ করে সব খবর রাখি। I don't trust Tariq Rahman. He will do exactly what he did in 2003, 4, 5. ইন্ডিয়া যত বন্ধু হওয়ার চেষ্টা করবে, ও এটাকে দুর্বলতা ভাইবে নিয়ে ও ইন্ডিয়াকে ধোয়ায় রেখে একটা অন্য খেলা খেলার চেষ্টা করবে। This time, people are alert. We have told the government of India, we'll make it an issue. Normally কি হয়, বাংলাদেশকে এইটা দাও ওইটা দাও, আমরাই তো এই লবিটা বেশি করে করি যে বাংলাদেশ পিপল নিড দিস। কিন্তু এইবার আমরা খুব টাফ লাইনের কথা বলবো, এবং মোদিজির ঘাড়ে কয়টা মাথা, ইন্ডিয়াতে তো একটা ডেমোক্রেসি আছে। মোদিজি ওই শুধু আদানির জন্য তার ওই বিজনেস ইন্টারেস্ট দেখতে গিয়ে বাংলাদেশে যদি পলিসি গুফ আপ করে, তো তুমি মনে করো ছেড়ে দেবে, অন্য অপোজিশন পার্টিরা ছেড়ে দেবে? এদের চাপে পড়ে তো এডুকেশন মিনিস্টারকে রিজাইনও করাইতে। হ্যাঁ, আপনাদের ওই যে ককরোচদের, ককরোচরা যদি কাল পরশুর পার্টি এরকম একটা করে ফেলতে পারে, এরকম একটা ফরেন পলিসি ফেলিয়ার অলরেডি, মোদিজির ফরেন পলিসি ফেলিয়ার, আমেরিকাকে ঠিক করে হ্যান্ডেল করতে পারতেছে না, অলরেডি এই কথাবার্তা উঠে গেছে। এখন যদি দেখা যায় যে বাংলাদেশকে, তাহলে তো বলবে আমেরিকা ছোড়ো, বাংলাদেশকে সামাল নেই পায়া, তুমি বলতে পারো। তাই জন্য ওকে, মানে তারেক যদি এই খেলাটা খেলতে থাকে, মোদিকে কিন্তু বাধ্য হয়ে হার্ড লাইনে যাইতে হবে, নাহলে তার ডোমেস্টিক পলিটিক্সে তার ক্ষতি হবে, ইন্ডিয়ান পলিটিক্সে তার ক্ষতি হবে। এবং ইন্ডিয়াতে একটা ব্যাপার আছে, ফরেন পলিসিতে দেশের স্বার্থে যদি একটা লাইন কেউ নেয় সরকার, এটা অপোজিশন সবাই ব্যাক করবে, তুমি এক কথায় ব্যাক করবে। আর এইখানে যেহেতু দেখো, তুমি এই যে আল কায়দার কথা বলতেছিলে, আমি তোমাকে বলি আজকে, এটা আমাদের রিপোর্ট শুধু না, এটা এনএসআই রিপোর্টও আছে যে একটা 6 মেম্বার লস্করে থেবা জামাত উদ্দোয়ার টিম পাকিস্তানে ঢুকছে। আই ক্যান শো ইউ। হ্যাঁ, সাজ্জাদুর রহমান 4 জন, তাদের লিডার হচ্ছে সাজ্জাদুর রহমান। এই 4টা লোককে আইডেন্টিফাই করা গেছে এই 6 জনের মধ্যে, বিকজ দে হ্যাভ অপারেটেড ইন ইন্ডিয়ান কাশ্মীর। ইন্ডিয়ান আর্মি এদেরকে খোঁজাখুঁজি করছে, এরা ইন্ডিয়ান আর্মির হাত থেকে বাঁচার জন্য পাকিস্তানে চলে, এদেরকে এখন প্রেরণ করেছে বাংলাদেশে। আমাদের লোকজনের তো ধারণা যে এদেরকে এখানে পাঠানো মানে ম্যাসিভ কোন একটা টেররিস্ট অ্যাটাক ফ্যাটাক, লাইক হোলি আর্টিজান বেকারি, অথবা শেখ হাসিনা দেশে ঢুকলে ওনাকেই অ্যাটাক করতে পারে, হাই ভ্যালিউ টার্গেট। সো এই যে আল কায়দা নিয়ে যে হইচইটা হচ্ছে, এটা আগেও হয়েছে। এগুলি তখনই বাংলাদেশে হয় যখন বাংলাদেশের মানুষ উগ্রপন্থী না, বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু এরা উগ্রপন্থী না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে। এরা ভারতকে বন্ধু হিসাবে দেখে, যার ফলে ট্যুরিস্ট ভিসা ছাড়া হইলো 1 দিন 2 দিনের মধ্যে 1.5 লক্ষ ভিসার অ্যাপ্লিকেশন পড়ে। সো দে ডোন্ট ট্রিট ইন্ডিয়া যে মালায়নের দেশ ওইসব না। কিন্তু এর জন্য বাংলাদেশে তখনই এই ধরনের মৌলবাদী শক্তি, উগ্র মৌলবাদী শক্তি উত্থান হয় যখন এরা সরকারের সমর্থন পায়। সো ইফ দে হ্যাভ এ ফ্রেন্ডলি গভর্নমেন্ট, হুইচ ইজ বিএনপি জামাত, এরা সব ফ্রেন্ডলি গভর্নমেন্ট বেগম জিয়ার আমলে, তখন তোমার মনে আছে একসাথে বাংলাদেশের সবগুলি জেলাতে বম ব্লাস্ট হলো। হ্যাঁ, সিরিয়ালি লোকজনকে অ্যাটাক করে আওয়ামী লীগের লোকজনকে মারা শুরু হইলো। হ্যাঁ, কিবরিয়া সাহেব মারা গেলেন, আসাদুল্লাহ মাস্টার মারা গেলেন, এমনকি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাষ্ট্রদূতকেও হত্যা করা হইলো, আনোয়ার চৌধুরী। সো এগুলি আগেও বাংলাদেশে ঘটছে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। লোপা, আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ এনি রিজন টু বি সারপ্রাইজ। এরা আসলে, এরা ক্ষমতায় থাকলে এইখানে
এই হুজুর কোম্পানি এবং এই যে গন্ডগোল পার্টি, এরা দানা না, বাঁধ। এইখানে একটা একটা বিষয় আমি আপনার কাছে অ্যাড্রেস করতে চাই। আজকেও গতকালকে সিলেটে একটা নৌকা বাইচ, একটা সিম্পল বিষয়, নৌকা বাইচ আনন্দের একটা বিষয়। আমাদের এটা একটা ঐতিহ্যগত ঐতিহাসিক একটা জানি আমি। নৌকা, নৌকা বাইচটা বন্ধ করে দিল। আপনি দেখেন গত 2 বছরে কোথা থেকে জানি তৌহিদি জনতা নামে একটা গ্রুপ, তারা নারায়ে তাকবীর বলবে, তারপরে যে গান বাজনা, গানের শিক্ষক, নৃত্যকলা সমস্ত কিছু বন্ধ করে দিবে, কবর থেকে লাশ উঠিয়ে পুড়ে ফেলে, মাজার সমস্ত কিছু ভেঙে ফেলতেছে। এত আচ্ছা, একটা ভয়ঙ্কর। জিনিস আমাকে এই বলো তো, তৌহিদি এরা যে তৈরি জনতাকে জনতা, এই আল কায়দা টায়কাদা এ ধরনের জঙ্গি গোষ্ঠী, নাকি এই সেন্টিমেন্টটাকে কাজের, কারা না এরা না, তৌহিদি জনতা? এরা কেউ আল কায়দা টাল কায়দা নাই, এরা হোম গ্রোন ইসলামিস্ট রেডিক্যালস, হোম গ্রোন, এরা ইসলামিস্ট সব জামাত, রেডিকেলস, মানে এরা সব এরা কেমনে জামাত, হয়? এরা শিবির, এরা জামাত, এরা শিবির। বা এদের থেকে আরেকটু যারা এক্সট্রিম, ওই জেএমবি টেএমবি ওই টাইপের জেএমবির আবার একটা নতুন উত্থান হইতেছে, কারণ জেএমবি তো আবার ওই ফ্র্যাঞ্চাইজ নেওয়া দল, আইসিস এর ফ্র্যাঞ্চাইজ। এই জায়গাতে লোপা একটা জিনিস বুঝতে হবে যে এখানে মেইন নডাল পয়েন্ট হচ্ছে জামাত। এই জামাত থেকেই তো এইসব গ্রুপগুলি এই সব রিক্রুটমেন্ট করে। গ্রুপগুলো ওটাই বলতে চাই। জামাত ইজ দি সেন্ট্রাল পিস অফ দিস ইসলামিস্ট রেডিক্যাল ইকোসিস্টেম। হ্যাঁ, শফিউজুর যতই দাড়িতে প্যাসপোস লাগায়, হাত চাক বুলায়, মিষ্টি মিষ্টি কথা বলুক, বেসিক্যালি দে আর দি সেন্টার পিস অফ দিস হোল থিং। এই ইকোসিস্টেমের মেইন জিনিস হচ্ছে জামাত এবং তাদের ছাত্র সংগঠন শিবির, যারা রক কাটা পার্টি নামে বেশি পরিচিত। এইবার মানে এরা তারা এদের পরিচিত একটা, না, তারা রক কাটে দাদা। কাটে তো, না কাটে বলেই তো পরিচিত, হুম। আমাকে তো আর কেউ রক কাটা বলবে না। না, হ্যাঁ, তারা আর ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ও মাই গড। না না, ভয়ঙ্কর, আমি জানি, সবকিছুই জানি। জামাতের এই পুরা ব্যাপারটা, জামাতের ট্রেনিং, জামাতের কি করে জামাত সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে নতুন করে ক্যাডার রেইজ করতেছে। এবং জামাত আরেকটা জিনিস করে রাখছে, এখন এনসিপি নামে একটা ব্যাপার দাঁড় করে রাখছে, এরা কিন্তু সব জামাতেরই লোক, কিন্তু একটা ফ্রন্ট, যাতে একটা ডিনায়াবিলিটি থাকে। তো ওদের দিয়ে গুন্ডামিটা করাইলো, তারপর বললো আমরা তো করি নাই, এটা তো আলাদা তল। বাট দে আর অল সেম, দে আর বার্ডস অফ দ্য সেম ফেদার। হ্যাঁ, একই মানে নৌকার কাইন্ড অফ সব ওরা না চাকা। ট্রান্সফর্ম হয়, বারবার গিরগিটির মতো ট্রান্সফর্ম হয়, বিভিন্ন ধরনের ছোট ছোট পকেটের মতো জামা তৈরি করে একদম রাখতেছে। কিছু না, এগুলি যারা বড় ক্রিমিনাল তারা দেখবা প্রায় নাম টাম পাল্টায়, প্রায় চেহারা পাল্টায়। যাদের একটু টাকা পয়সা বেশি আছে তারা প্লাস্টিক সার্জারি করে, আর নাইলে ওই দাড়ি টাড়ি রেখে এইসব করে। মানে দে হ্যাভ টু চেঞ্জ বিকজ দে আর ক্রিমিনালস, আদারওয়াইজ দে উইল বি আইডেন্টিফাইড, সবাই বুঝে যাবে। এই জায়গাতে বি শিওর অ্যাবাউট ওয়ান থিং, যে যতক্ষণ তুমি জামাতকে হ্যান্ডেল না করতে পারবে, আমার বোন তানিয়া আমির কিন্তু এই জিনিসটা বলছে, যে জামাতকে যদি হ্যান্ডেল না করতে পারে, এখানে ইসলামিস্ট এই টেরোরিজম র্যাডিক্যালিজম এগুলি কন্ট্রোল করা যাবে না। মূল জিনিস হচ্ছে জামাত। আল কায়দা বাইরের থেকে 5টা লোক আসলো, কি পাকিস্তানি 10টা লোক আসলো, দে ক্যান বি হ্যান্ডেল, দে ক্যান বি হ্যান্ডেল, দে ক্যান বি অনলি হ্যান্ডেল ইফ দ্য গভর্নমেন্ট ইজ উইলিং টু হ্যান্ডেল। উইলিং টু হ্যান্ডেল, যেটা গভর্নমেন্ট শেখ যদি হাসিনার মনে সরকারের করে, সময় ছিল। এখন তারেক সাহেব যদি মনে করে ওনার আম্মুর মতো যে না না, পাকিস্তানিরা তো हमारा भाई भातीजा है, इनको खुश रखना है, হ্যাঁ, ওনার নির্বাচিত, ওনার দ্বারা সিলেক্ট করা এই ডিজিএফআই এর বস 2 দিন পর পর সে পাকিস্তান ছুটতেছে, হোয়াই, কারণটা কি? উনি ইন্ডিয়াতেও আসছেন একবার, কিন্তু এত পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যটা কি? পাকিস্তান থেকে কি পাওয়ার আছে? তো এই জায়গাতে আমি বলবো একটা কথা, যে বাংলাদেশের মানুষ মোটেই উগ্রপন্থী না, দেয়ার মডারেট মুসলিম। বাংলাদেশে একটা স্মল পার্সেন্টেজ, 10%, 15%, মানে এই উগ্র মৌলবাদী চিন্তাধারায় বিশ্বাস করে। এরা দেখো একটা জিনিস, যে ইসলামিস্ট রেডিক্যালিজমের ঠেলায় ইন্ডিয়াতে খুব হইচই হয় যখন ওখানে মন্দিরে আগুন লাগে। এরা যে কয়েকটা মন্দির ভাঙছে, কি বৌদ্ধ বিহার ভাঙছে, তার থেকে অনেক বেশি সুফিদের মাজার ভাঙছে। ওয়াই দে আর অনেক টার্গেটিং অনেক। দ্য সুফি? Why they are targeting the Sufi? Because সুফিরা এখানে একটা লিবারেল অন্য ধাঁচের ইসলাম প্রবর্তন করছে এবং বাংলার মানুষ সেটাকে গ্রহণ করছে। এই সুফিদের এতটাই ইন্টালেকচুয়াল প্রভাব ছিল যে রাজা রামমোহন রায়, যাকে বলা হয় যে বাংলার নবজাগরণের মানে গুরু, এই ফাদার, রাজা রামমোহন রায়ের প্রথম 2টা বই পার্সি ভাষায় লেখা। উনি ইসলাম সম্বন্ধে বড় জ্ঞান রাখতেন এবং প্রচুর এই সুফিদের সাথে ওনার ইন্টারাকশন হইত। তো ওনাকে কোনো সাহেব বা কোনো ইউরোপিয়ান থিঙ্কার, লিবারেল থিঙ্কারের থেকে
উনি অনুপ্রেরণা পায় না যে হিন্দু ধর্মে এই রিফর্মস আনার জন্য, হি গট ইট ফ্রম দ্য সুফিস, মুতাজিলাইটস, এদের থেকে। ওকে, এদের একটা ম্যাসিভ ইন্টেলেকচুয়াল এবং সোশ্যাল লাইফে একটা প্রভাব ছিল, এদেরকে এরা শেষ করার জন্য উঠে পড়ে লাগছে। এদেরকে বদনাম করো, ওই গিভ দ্য ডগ এ ব্যাড নেম দেন কিল ইট, যে এরা গাঁজা খায়, ভাঙ খায়, মুখে খায়, তো কি হয়েছে? তোমরা শালা লুকায় মদ খাও না? তোমরা কে কতবার ইন্ডিয়ান এমবেসি দিয়ে কোথায় গিয়ে কোন বাড়ি মানে চিপায় কোন ঘরে ঢুকে মদ খাও, সেটা তো জানি, সেটা তো জানি। তো এগুলি বললে লাভ নাই। কিন্তু এই জামাত এর দ্বারা প্রভাবিত যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা ট্যাকেল না করতে হলে ওই 2-4টা বাইরের লোক, ওগুলি নিয়ে আমি লাভ। ইউ তার হ্যাভ মানে এ কি এই হোম। যে তৌহিদি জনতা আসলে, মানে আমি এগুলি কারা? বাংলাদেশের মানুষের যে তৌহিদি জনতা, এগুলো তো ওরাও জানে না তৌহিদি না, জনতা করে। তৈরি জনতা ওই পরিমণি ওইখানে গিয়ে কি বলে দোকান উদ্বোধন করতে পারবে না, এই করতে পারবে এটা না, এটা মেয়েরা করে আর ফুটবল কি, মানে ফুটবল আস খেলতে অ্যান্ড দেম। পারবে না। দিস তৈরি জনতা ইজ এ নিউ কনসেপ্ট, একটা মব হিসেবে। আসলে সব ওদের ক্যাডার, এই ক্যাডারদের দিয়ে আক্রমণ করলে তো বলবে এটা উদ্দেশ্য প্রণোদিত হবে, এটাকে মব, এটা জনরোষ, ওইভাবে দেখায় পুরো ব্যাপারটা করে। বুঝতে পারছেন? এটা এক সময় অনেক আগে এই কলকাতাতেও পলিটিক্যাল পার্টিরা নিজেদের যারা বিরোধী, এই পকেট মার, এই জনরোষ, পিটায় মেরে দেয়, কিন্তু পলিটিক্যাল ভেন্ডেটা, এইসব জিনিস হয়েছে। এইগুলি এই তৈরি জনতা ইজ অল বুলশিট, ইটস এ জামাত শিবির মানে ব্যাপার। এটাকে একটা মবের চেহারা দেওয়ার জন্য, যেটা একেবারেই এদের ক্যাডার বাহিনী, মবের চেহারা দিয়ে একটা জনরোষ টনরোষ দেখায়, আমরা দায়ী না, এটা জনরোষে হয়েছে। এগুলি প্ল্যান করে করা হচ্ছে, দিস ইজ অল পার্ট অফ দ্য প্ল্যানিং। এবং এই প্ল্যানিং এর মেইন থিঙ্ক ট্যাঙ্ক কে জানো? জামাতের। এই হুজুর টুজুরের থেকে বড় থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে কিছু মিলিটারি অফিসার, গোলাম আজমের ছেলে আজমি সাহেব, ছেলে আজম, রেজাকুল হায়দার চৌধুরী, ওই পনিটেল কর্নেল হাসিনুর হাসিন, রহমান, এদের হাসিন। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কিন্তু জানি, এরা কে কি করছে সার্ভিসে থাকার সময়। ওকে, মেজর সায়েদ জিয়া, সে তো তাদের তো আলাদা আমেরিকা বলে অফিসও আছে এখন। হ্যাঁ বনানীতে অফিস করে, আমরা জানি, উই নো ওয়ার দ্য অফিস ইজ। বুঝতেই পারো, ইফ উই নো ওয়ার দ্য অফিস ইজ, আরো অনেক কিছু হতে পারে। তো যাই হোক, প্রশ্নটা হয়েছে যে এই ক্ষমতায় আসার পর ইউনূস সাহেব খুব অর্গানাইজড ওয়েতে এদেরকে, আওয়ামী লীগকে দমন করার জন্য এদের তৎপরতা বাড়াইতেছে। ঠিক জিয়া সাহেব যেভাবে আওয়ামী লীগকে দমন করার জন্য জামাতকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরায় আনে, এই তারেক সাহেব, ইউনূস সাহেবরা সেম জিনিস করছে। কেন? এদের মেইন ভয়টা হচ্ছে আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগ একটা সংগঠিত দল, তার একটা হিস্ট্রি আছে, যতই বলুক দাফন হয়ে গেছে, আওয়ামী লীগ তো দাফন হয়নি, আওয়ামী লীগ একটা বডকাস্ট। হ্যাঁ, এবং এই জায়গাতে এইটা কাউন্টার করার জন্য এরা, বিএনপি তো চাঁদাবাজ, 2 নম্বর, এইসব ব্যাপার, এটা আমার কথা না, আমার বই রুমিন ফারানা সেই বলে 2 বেলা করে। এর জন্য একটা সংগঠিত দল দরকার আওয়ামী লীগকে ডান্ডাবাজি করার জন্য, এবং দ্যাট ইজ জামাত, এবং জামাতের সাথে আর যারা আছে। তো এইটা একদম খুব প্ল্যান্ড ওয়েতে হচ্ছে। এইসব তৈরি যন্ত্রণা ইজ অল বুলশিট, ইজ বেসিক্যালি একটা মৌলবাদী মোবিলাইজেশন। হ্যাঁ, মোবিলাইজেশন অফ ইসলামিস্ট রেডিক্যালস খুব সংঘবদ্ধভাবে হইতেছে। এখানে পাকিস্তানের ভূমিকা আছে, এখানে টার্কির ভূমিকা আছে, আমেরিকা দেখেও দেখতেছে না। আমেরিকা তো ততক্ষণ কিছু করবে না, ওদের এমবেসিতে একটা অ্যাটাক হোক, তখন দেখবে আমেরিকা বম্বর টম্বর নিয়ে হাজির হোক। এইসব হচ্ছে ব্যাপার, এইটা খুব বিপজ্জনক। এবং আমি একটা ব্যাপারে পরিষ্কার, ইন্ডিয়ার কারো কারো যদি আশাও থাকে, তারেকের, আমার তারেক রহমান, এই যে দিস পিপল, আই হ্যাভ নো এক্সপেকটেশন ফর them. They will exactly do what they did in 2002-2003. একে ইন্ডিয়া যত কাল্টিভেট করবে, এটাকে মানে এরা তাই তো মনে হচ্ছে আসলে, আমি কোনো, অনেকদিন তো হলো কিন্তু। না, এরা এদেরকে খাতির করলে কিছু আসে না, বদমাইশ লোকজন যাদের তুমি খাতির করলে তারা তোমার দুর্বলতা। মনে করেন এদেরকে মাঝে মাঝে একটু লাঠি টাঠি খুলে দেখাইতে হতো, না পিটাইলেও লাঠি টাঠি খুলে দেখাইতে, হাম ইয়ে কর সকতে হ্যাঁ। এখন দাদা, মোদিজি তো গুজরাটের লোক, ওনার কতটা দম তা আমরা দেখছি। যে ট্রাম্প সাহেব চাইলেন, উনি 4 দিনের মধ্যে ইন্ডিয়ান আর্মি খেপে গেল, যার জন্য উনি যুদ্ধ বন্ধ করে দেন। কার কথায় কি হইতেছে আমি জানি না, এত তারেককে জামাই আদর করে তেল টেল দেওয়ার কারণ টারণ কি আমি জানি না। বাট আই পার্সোনালি, ইফ ইউ আস্ক মাই ওপিনিয়ন,
I have absolutely no faith in these people. এখন তারপরে যদি সে আসে ভারতে, এসে কি করবে না করবে, আমার মনে হয় না কিছু সাবস্টেন্টিভ আসলেও কিছু হবে না। সে ওই চেয়ারে দেখাইলাম আমি আসলাম। তবে তারেক সাহেবকে একটা জিনিস বুঝতে হবে, তারেক সাহেব ব্রিক্স এর ইনভিটেশনে যদি না আসে, তাহলে কিন্তু আমাদের থেকে বেশি গোসা কে করবে জানো? ওই তার চীনা মামারা। তার চাচা আমেরিকা আর চীনারা হয়েছে মানে তার আমি মামা। আমার আমার আমি আজকে একটা লিখতেছিলাম আর কি, একটা রাইট আপ, ওখানে মনে হচ্ছিল যে তাও কিছুটা পরিষ্কার, এবং এটাই আশা, আমি ব্যক্তিগতভাবে আপনার মতো আশা করেছিলাম যে, জানতাম আগে, আশা তো না, জানতাম যে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে, যেটা এত বছর একটু কম ছিল সেটা হবে, এবং ভারতের সাথে শীতল সম্পর্ক হবে, বাট চায়না এবং আমেরিকার মধ্যে এইটা কেমনে ব্যালেন্স করবে, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগতেছে, তারেক সরকার কি করে এই না না, ব্যালেন্সিং। তুমি এটা লোপা, তোমার আশ্চর্য তো কোনো কারণ নেই। সে তো পাকিস্তানিরা এই ট্রেনিংটা দেবে। পাকিস্তান একসাথে চায়নাকেও ব্যালেন্স করে, আমেরিকাকেও ব্যালেন্স করে। আমেরিকাকেও ব্যালেন্স করে আছে। ট্রাম্পও তাদের ক্লোজ, আবার চীনা মামারও তাদের আয়রন ব্রাদার। আই তো হি ডোন্ট। উইল ফলো দ্য পাকিস্তানি লাইন। ওকে। আর আম্মু তাকে এটা বুঝাই গেছে, পাকিস্তানের রাস্তায় চললে তোমার সব ঠিকঠাক হবে। শি নেভার গট ওভার দ্য জাঞ্জুয়া হ্যাং ওভার, শি রিমেইন ভেরি প্রো পাকিস্তানি। এটা আই নো ইট ফর এ ফ্যাক্ট, আই নো ইট ফর এ ফ্যাক্ট। তো তারেকও ওই লাইনেই চলবে, হি উইল বি নো ডিফারেন্ট। আর বেসিক্যালি দেখ, বাংলাদেশের মানুষ টানুষ নিয়ে হি ইজ লিস্ট বদার। ও 4টা বছর 5টা বছর হাওয়া বহন করে করছিল, এত টাকা করছে যে 17 বছর সে রাজার মতো ইংল্যান্ডে থাকছে। এখন আল্লাহর রহমতে সে প্রাইম মিনিস্টার হয়েছে। বিএনপির লোকজন আমাকে বলে যে না না, উনি তো এখন 5 বছরে উনি এমন সব ব্যবস্থা করে নেবেন যে আর দেশে থাকতেও যদি না হয়, উনি ক্ষমতাচ্যুত হন বা ক্ষমতা থেকে ইলেকশনে হারিয়ে গিয়ে, উনি বাকি 25-30 বছর যতদিন বাঁচবেন, হি উইল লিভ লাইক এ প্রিন্স ইন 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 ইংল্যান্ড। মেয়েকে ওইখানে পলিটিক্সে নামাবে, এখন একটা ভিজিবিলিটি তৈরি করতেছে। মেয়ে ওইখানে পড়াশোনা করছে, ব্যারিস্টার, ইংরেজি পারে। হ্যাঁ, অনেকটা ওই শেখ রেহানের ওই টিউলিপের ফর্মুলা। হ্যাঁ, টিউলিপ যেমন ওইখানে রাজনীতি করে, হ্যাঁ, পুরোপুরি ইংল্যান্ডে পলিটিক্স করে, সে তো বাংলাদেশে কোনো পলিটিক্স করে না। তো জাইমা উইল ফলো দ্য সেম প্যাটার্ন। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপক চাঁদাবাজি, বিশাল, এবং বিশাল, আপনি প্রত্যেকটা জায়গায়। উপজেলা ইউনিয়ন পরিষদ গুলোতে যে কি ভয়ঙ্কর তো তুমি অবস্থা। লোপা, মানি হ্যাজ এ ব্যাড হ্যাবিট অফ ফ্লোয়িং আপওয়ার্ডস। পয়সা নিচের দিকে যায় না, উপরের দিকে যায়। উপরের দিকে যায়। আমার এক বোন রে 3 লাখ টাকা দিয়ে 3টা কেস ছাড়াই ওর বেল পাইছে। তো ওসি সাহেব নাকি বলছে, আপনি কি ভাবতেছেন আমরা টাকা পয়সা মানে? বলে আমার 10%, আমার আইজি সাহেবের 10%, আর আমার এসপি সাহেব, জেলার এসপি 10%। বলে বাকি 70% টাকা এই যে আমি তোমাদের 3 লাখ টাকা দিলাম, বলে আমরা 3 জনের মধ্যে 1 লাখ টাকা ভাগ বাটোয়ারা হয়েছে। বাকি 2 লাখ টাকা তো মন্ত্রী বাহাদুর, মহামান্য মন্ত্রী বাহাদুর। তো দিস ইজ হাউ মানি ইজ গোয়িং আপওয়ার্ডস। আরে যেই সময় বিএনপির কিচ্ছু ছিল না, লন্ডনে বসে তারেক সাহেব পদ বিক্রি করেন নাই? কত টাকা রোজগার করছে? ওনাকে তো দেখা করতে গেলে আমাদের হিন্দুরা যেমন ধরো একটা বা মসজিদেও গেলে একটা টাকা পয়সা, দক্ষিণা দিতে জাকাত হয়। টাকা দক্ষিণা দিতে হয়। তো ব্রাহ্মণের বাপ, ওনার কাছে দেখা করতে গেলে 5,000 পাউন্ড দিয়ে ওনাকে মিট করতে হইতো। আচ্ছা দাদা, টিকিট। আমরা এই He is প্রসঙ্গটা a thoroughly corrupt person. He is interested only in making money. He is least bothered about Bangladesh. এই জন্য ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে, ভারত যদি কিছু বন্ধ করে, সাধারণ মানুষ বাংলাদেশের সাবার করবে, ওর তো কিছু হবে না। ওনার ওর তো কিছু কারেন্টও যাবে না, কেউ কোনো খাবারেরও কোনো কষ্ট হবে না, কিছুই হবে না। ওনার ছেলে মেয়ে ওইখানে, মেয়েরাও ওইখানে পড়াশোনা করানো হবে তাইলে সবকিছু। আজকে বাংলাদেশের মানুষকে এই প্রশ্ন করতে হবে যে তোমার খাম্বা আছে, বিদ্যুৎ নাই, হ্যাঁ, গ্যাসের লাইন দেওয়া আছে, গত গ্যাস রাতে নাই। একজন আমাকে ফোন করলো, বলে পুরো অঞ্চল ব্ল্যাক আউট, কোনো ইলেকট্রিসিটি নাই, সামনে বোরোর মৌসুম আসতেছে, যদি সত্যি সত্যি তো ডিজেল এগুলো এইবার না যদি থাকলে ইন্ডিয়া কিভাবে থেকে মানুষ তো না খেয়ে এনটিপিসি, মরবে। না না, এখানে ইন্ডিয়া থেকে যদি এনটিপিসি এবং আদানি দুজনেই যদি বিদ্যুৎ বন্ধ করে, কি অবস্থা হবে চিন্তা করছো? আমি গার্মেন্ট তো শিল্প। চিন্তা করে পাই না, আমার তো তো মানে এটা নিয়ে মানুষের সে জন্য খুব হ্যাঁ, কষ্ট সে হচ্ছে। যদি এটা নিয়ে চিন্তিত হইতো যে বাংলাদেশের অর্থনীতির প্রভাব, তাহলে তো সে ইন্ডিয়ার সাথে অ্যাটলিস্ট এনগেজ করতো, নিজের বক্তব্যটা রাখার জন্য এক্স্যাক্টলি, এনগেজ। আমি তো বুঝতেও পারতেছি না সে কি এটা করতেছে এই করতেছে না ভদ্র। কেন? হি ইজ বদার্ড।
ওর হচ্ছে আল্লাহ রহমতে সে তার মধ্যে একটা ছাগল যে মানে ফেল করছে কয়বার স্কুলে আমরা তো জানি সেগুলি। তো মানে ফরচুন ফেভারিট, আল্লাহ মেহেরবান তো হ্যাঁ, গাধাবি মানে ওই পেহেলবান। ট্রিমেন্ডাস লাকি পারসন। আমার এইভাবে না একটা না, বিষয়, আল্লাহ মেহেরবান তো গাধাবি পেহেলবান, তো এইখানে এখন টাকা পয়সা করে আমি একটা যতক্ষণ বিষয় পাওয়ারে আসিস, দিস ইজ হোয়াট হি ইজ ডুইং। আমি একটা বিষয় জানতে চাই, আসলে দুইটা বিষয়, আমি একদম শেষের দিকে চলে আসছি, দুইটা বিষয়। একটা প্রথমে জিজ্ঞেস করি, একটা ভয়ঙ্কর একটা মানে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ করে দুইটা নাম উঠে এসেছিল, ইউনূস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউনূসের যেন না হয়, ইনক্লুডিং মি, মানে ইউনূসের দৈত্যটা যেন আমাদের ঘাট থেকে যায়। তো এরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলেন। তো আমার পার্সোনালি খুব একটা আমি খুশি না, আমার আসলে সেট আপটাই পছন্দ না। কিন্তু আপনি আমাকে বলেন, এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি কেমন করে দেখছেন আপনার আই থেকে? ফখরুল ইসলাম আলমগীর ইজ ফাইন, হুম হুম। ইজ এ রেসপেক্টেড লিডার উনি, এবং একটু মডারেট টাইপের লোক উনি, এই উগ্রপন্থা টন্থা প্রগ্রেসিভ। এইগুলো কোনো সময়, প্রগ্রেসিভ লোক, ভালো মানুষ। উনি আসছেন, কিন্তু হি উইল নট বি ভেরি পাওয়ারফুল, এটা আমি বলতে পারি যে ওকে। ওনার ওই যে একটা মানে কন্ট্রোল। ইউনুস আসলে যেটা হইতো, ইউনুস আসলে তো সে কবে তারেক রে খায় ফেলবে কোনো ঠিক আছে না, ইউনূস তো ভয়ঙ্কর। প্রেসিডেন্ট হইলে কি হয়, প্রেসিডেন্ট হইলে হি উইল বি দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস। ও আর্মি দিয়ে কবে তারেককে খায় ফেলবে কোনো ঠিক নাই। কিন্তু তারেক এইটা বুঝছে যে ওনার সাথে সার টার বইলে যাই করো, ওনাকে রাষ্ট্রপতিটা করো না, তাহলে বিপদ আছে। ওনাকে রাষ্ট্রপতি করার জন্য আমেরিকানরা খুব অ্যাক্টিভ ছিল। হুম। এখানে অন্য জায়গারও চারটা বাসে এখানে একটু ইয়ে হয়েছে, কারণ ইউনুস অত্যন্ত পপুলার লোক, তো অনেকেই ওনাকে পছন্দ করেন। ইউনুস কিন্তু হলে এখন মোটামুটি কিন্তু বাংলাদেশ পপুলারিটি দেশে তো নাই। আর একটা ইউনিয়ন পরিষদ ইলেকশন জিতবে নাকি, সেই ইলেকশনে দাঁড়াবে। একদমই না, মানে তাকে তো কেউ পছন্দ করে না, একদম সত্যি দাদা। আর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া মানে বাংলাদেশ বঙ্গোপসাগরের তলায় চলে যাবে। তলে চলে ইউ যাওয়া উইল মানে বি এটা, আন্ডার ওয়াটার, মানে ইউ মির্জা উইল বি ফখরুল আন্ডার ইসলাম ওয়াটার আলমগীরকে ইন নিয়ে, 6 মান্থস। সমালোচনা যতটা না হচ্ছে, ইউনূস হয় না, এটার জন্য রিলিফড বাংলাদেশের মানুষ। এক্স্যাক্টলি, রিলিফ তো হওয়ার সঙ্গে তো কারণ আছে। উনি গ্রামীণ ব্যাংক করে যারা গ্রামীণ থেকে লোন নেওয়ার ভুল করছে তাদের কি অবস্থা হয়েছে, এই 25%, 30% লোন চুকানো ইজ এ মানে, আপা যে ওকে সুদখোর বলে, লোভী বলে, এই সঠিক কথা বলে, ভুল তো কিছু বলে। মনস্টার, একটা ভয়ঙ্কর। ইজ এ মনস্টার অ্যাবসলিউটলি। এবং আমি বলবো, ইবসেনের এনিমি অফ দ্য পিপুল আছে না, হুম। যার আদলে সত্যজিৎ রায় গণশত্রু বলে ছবি করছে, ইউনুস হচ্ছে বাঙালি, বাংলাদেশ শুধু না, বাঙালি জাতির গণশত্রু। সে বাঙালি জাতির গণশত্রু। কেন সে এই দুই বাংলার মধ্যে আসা যাওয়া, এই যে পুরা ব্যাপারটা, যেটা আওয়ামী লীগ থাকতে ছিল, এই পুরা জায়গাটা সে গোলমাল করলো। এই যে ভিসা বন্ধ হইলো, তার ইউনুসের গুন্ডা বাহিনী তো গিয়ে আমাদের মিশন টিশন অ্যাটাক করে ভিসা বন্ধ হলো। তো ভিসা বন্ধ হতে ক্ষতি কার হয়? ইউনুসের তো কিছু হইলে ইউনুস প্যারিসে গিয়ে চিকিৎসা তারপর করে। যাওয়ার আগে গোলামি চুক্তিটা করে দিয়ে গেল দাদা। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এইটা হুজুরদের ধরো না কেন যে এই মিয়া তোমরা তো মুসলিম কান্ট্রি। তো ইউনুস যে চুক্তি করে গেছে, সেই চুক্তির মধ্যে এইটা কিনতে হবে ওইটা কিনতে হবে, তো পর্ক কেন কিনতে হবে? হ্যাঁ। এবং 10-12 রকমের পর্ক কিনতে হবে, তো অমুক তমুক এত সব নাম আমার মনে থাকে। তো এখন ধর্মের ইয়ে হয় না, ক্ষতি হয় না? এখন ধর্মের মানে কিছু ব্যক্তিগতভাবে আমি, যে যেটা খাবে, যে যে চর্চা করবে, সেটা নিয়ে আমার কোনো এক্স্যাক্টলি। আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে তো পরক এভাবে না না, আমি করে না, তো তো সে তো দ্বিচারিতার করলো। প্রশ্নটা তুলতেছি। আমি বলতেছি দ্বিচারিতা, যে এই দিকে করে দ্বিচারিতা, ধর্মের ডাবল নামে স্ট্যান্ডার্ড হাউ একটা। মাউ এই হুজুরদের, আর যখন ইউনুস এই চুক্তি করে তখন তাদের মুখ থেকে রা শব্দটা এক্স্যাক্টলি, বাইরে। তখন কোনো কোনো কথা নাই, মানে এত কনভিনিয়েন্ট। আচ্ছা দাদা, আমরা তো বুঝলাম, আপনি বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তেমন কোনো পাওয়ার থাকবে না, যে রাষ্ট্রপতির তো অনেক নির্বাহী পাওয়ারও থাকে, অনেক অনেক ক্ষমতা চালি কিন্তু একটা পদ। তারপরেও তারেক চুজ হিম ওভার ইউনুস। আমাকে একটা জিনিস আমি শেষ বিষয়ে জানতে চাই, ডিসেম্বর তো সন্নিকটে, আওয়ামী লীগের যে খোঁজ আমরা পাচ্ছি, যে ইউনিয়ন, মানে উপজেলা, জেলা, তারা সংগঠিত হচ্ছে, কিন্তু আবার ফেরা, মানে শেখ হাসিনার ফেরা, এইটা নিয়ে, মানে এই যে আমরা এতক্ষণ যে তৌহিদি জনতা, আল কায়দা, কিউআইএস নিয়ে কথা বললাম,
রিস্ক কেমন লাগে? আপনার কি মনে হয় ডিসেম্বরটাকে আপনি না, কেমন করে শেখ দেখেন? হাসিনার রিস্ক তো আছেই। আমাদের লোকজনের মানে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সিকিউরিটি সার্ভিসেসদের যথেষ্ট আশঙ্কা আছে, কিন্তু শেখ হাসিনা তো শেখ হাসিনা। ওনার মাথায় যদি ক্যারা ঢোকে, আমাকে একজন অফিসার বলছে বহিনজি কা দিমাগ মে কিড়া ঘুষ গিয়া তো নিকালনা বহুত মুশকিল है। উনি যেটা মাথায় ঢুকছেন, তো উনি ডিটারমিন্ড, উনি যাবেন, উনি বলতেছেন। এখন উনি যাবেন যে এইটা হোয়াট ইজ দ্য প্ল্যানিং, হোয়াট শি ইজ গোয়িং টু ডু, হোয়াট শি ইজ গোয়িং টু এক্স্যাক্টলি। অ্যাচিভ। শি ইজ নট ডিসকাসিং এনিথিং লাইক দিস। আমি জানো ওকে। ওনার একটা ধারণা, উনি দেশে যাবেন, একটা গণবিদ্রোহ টাইপের হবে, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে। হোয়াট অ্যাবাউট দ্য মেকানিক্স অফ মোবিলাইজেশন? আওয়ামী লীগ যে মোবিলাইজ করবে এই লোকজনকে, আওয়ামী লীগের ম্যাক্সিমাম লিডার জেলে। হ্যাঁ, এক একজনের অবস্থা খারাপ, শরীর অবস্থা। আর অনেকে ইন্ডিয়াতে আছে, অন্য দেশে আছে। আওয়ামী লীগ তো একটা ছত্রখান হয়ে গেছে এই গত 2 বছর। এগুলি কিভাবে হবে এটা আল্লাহ জানে, আর শেখ হাসিনা জানে, আমরাও জানি না ঠিক মতো। হোয়াট শি হ্যাজ প্ল্যান্স, হোয়াট শি ওয়ান্টস টু ডু, উই ডোন্ট নো। উনি কি করবেন না করবেন এটা ওনার ব্যাপার, কিন্তু উনি ঘোষণা যখন দিছে, শেখের বেটি মানে বলছে, তো সে যাবে, ঘটনা শিল গো। এখানে একটা ব্যাপার আছে, আওয়ামী লীগ যদি আর্মি, আর্মি ইজ দি ফ্যাক্টর আমার মনে। আর্মি যদি বদমাইশি না করে, যে বদমাইশিটা তারা অগাস্টের 3-4 তারিখ করলো, যে আওয়ামী লীগকে মাঠে নামতে দিল না শেখ হাসিনাকে বলে, কিন্তু এদেরকে ছেড়ে দিল মাঠ। আর্মি যদি এই বদমাইশিটা না করে খোলা মাঠে, আজকেও আওয়ামী লীগের সাথে তৈরি জনতা টনতা বানের চলে ভাই। আওয়ামী লীগ যদি মাঠে নামে প্রপারলি এবং প্রস্তুত হয়ে প্ল্যানিং করে, আওয়ামী লীগে এখনো মানে নিবেদিত প্রাণ প্রচুর নেতা, প্রচুর কর্মী আছে। এবং এই তৈরি জনতা টনতা, শোনো এদের সংখ্যায়, এরা যে দেশে খুব একটা কিছু না, এটা তো ইলেকশন, এই ইলেকশন ছেড়ে দাও, এই ইলেকশনে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ কন্টেস্টে থাকলে জামাত কয় পার্সেন্ট ভোট পায়, কয়টা না, সিট? আমার যেটা প্রশ্নটা ছিল, মানে আমি যেটা আসলে প্রশ্ন তো বলবো না, আমি যেটা বুঝতে চেষ্টা করতেছিলাম, কারণ শেখ হাসিনা ওই অঞ্চলের কথা, আপনি যদি ওই আমাদের ওই অঞ্চলটাতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, হোয়াটএভার, ওই অঞ্চলটাতে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উনি এমন একটা ব্যক্তি, একজন যিনি আসলে আহ, অনেক কিছুর মানে মানদণ্ড ওনাকে ঘিরেই আছে। অনেক পরিবর্ধন চেঞ্জেস, স্পেশালি জঙ্গিবাদী দমন পীড়ন, জঙ্গিবাদীর যে একটা কন্ট্রোল করে রাখা, ওই রিজিয়নটাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এবং অসাম্প্রদায়িকতা এবং ভ্রাতৃত্বের বন্ধনে বজায় রাখার কথা যদি ভাবেন, ওয়ান অ্যান্ড অনলি লিডার ইজ শেখ হাসিনা। তো ওনার বেঁচে থাকাটা তো খুবই গুরুত্বপূর্ণ দাদা। উই ক্যানট লুজ হার। লোপা, তো ওনার বেঁচে থাকাটা খুবই প্রয়োজনীয়, এটা ওনাকে বুঝতে হবে। তো উনি যদি মানে জিদ করেন যে আমি যাবই, মানে আমাদের এটা কি লোকজন। এরকম যে ভারতে তো উনি আছেন, তো একজন একজন যে জানতেছেন যে ওনার বিপদ হতে পারে, তারপর হতেও তো পারে। তোমাদের না একটা অনেকেরই ভুল ধারণা আছে যে শেখ হাসিনা ভারতের কথায় উঠে বসে, একদম। শেখ মানে সেটা হাসিনার আমিও লাইনটা শুনেছি যে খুব উনি নাকি ক্লিয়ার। শোনে না। না না, শেখ হাসিনা ইজ এ ভেরি ডিফিকাল্ট পার্সন টু হ্যান্ডেল। শেখ হাসিনা হচ্ছে এরকম মানুষ যে ভারত আমার বন্ধু, ভারত যেটা চায় ভারতের সাথে আমি করে দেবো, ঠিক আছে, কিন্তু আমার দেশ আমি কি করে চালাবো, আমি বঙ্গবন্ধু করবো না, একটা সুপার সাইজ ইগো। উনি বঙ্গবন্ধু কন্যা, এবং উনি সব জানেন টানেন উনি। এবং সব থেকে বড় প্রবলেম যেটা আমাদের লোকজন বলে, যে শি হ্যাজ বিন প্রাইম মিনিস্টার ফর নিয়ারলি 20 ইয়ার্স। তারপরে উনি একটা জায়গাতে ওনার ইকোনমিক প্ল্যানিং অমুক তমুক যতটা সিরিয়াসলি উনি করছেন, উনি সিকিউরিটি প্ল্যানিংটা কোনো সময় খুব সিরিয়াসলি করেননি। বিশেষ করে ওনার উপরে এতবার হামলা হয়েছে বা হামলার ষড়যন্ত্র হয়েছে, ওনার তো একটু এক্সট্রা অ্যালার্ট থাকা উচিত। আর আজকের বাজারে বিশেষ করে যে পাকিস্তানের একটা আনফিনিশড এজেন্ডা আছে বঙ্গবন্ধুর খানদানকে খাতাম করতে, এগুলি ওনাকে বুঝে, এগুলি আমি ঢুকবো, তুমি ঢুকবা কেমনে, ঢুকবা কি প্ল্যানিং, ইউ মাস্ট শেয়ার ইট উইথ আস, ইউ মাস্ট শেয়ার ইট উইথ ইন্ডিয়া। উনি আমি ঢুকবোই, कुछ भी हो जाएगा हम दिसंबर में घुसे। আমি তো বললাম, খুব সিনিয়র লোক আমাকে বলছে যে ও বাহিনী মাই কা গড। দিমাগ মে কিড়া ঘুস গিয়া তো বহুত মুশকিল है। উনি ডিসকাস করে প্ল্যানিং প্ল্যানিং করে একটা কিছু করে তো ঢুকবে। ওনার ছেলে পেলে অন্য পার্টি কর্মীদের মোবিলাইজ কি করে করবেন, এগুলি এখন দেখা যাক। আশা করি উনি একটা ঠিক মতো কিছু করবেন। তবে উনি
সালে যেই ভাবে ওনাকে ওয়ার্ন করার পরেও উনি অনেক ব্যাপার গুরুত্ব না দেওয়ার ফলে এত বড় একটা বিপর্যয় হয়েছে। এরপরে সত্যি কথা বলতে আমার একটু ইয়েই হয়, আমি আপার উপরে খুব একটা ভরসা কতগুলি ব্যাপারে, কেন ওনার যেটা মাথায় ঢুকে যায় ওনার ঢুকে গেল। উনি এই জায়গার থেকে আরেকটা জিনিস হচ্ছে কি জানো, এই যে উনি টক শো এই যে গ্রুপে কথা টথা বলেন, আপনি আইসে বলেন আমরা আসি, উনি ভাবতেছেন উনি গেলেই লক্ষ লক্ষ লোক, আরে লক্ষ লক্ষ লোক নামতে গেলে তো জড়ো হওয়ার যে একটা ব্যাপার, ওই জায়গায় তো পুলিশ বাধা দেয়। আপনি কি জানেন এই অগাস্ট মাসে আমার এলাকাতেই 27 জনকে গ্রেফতার, মানে এই 15ই আগস্ট আস্তে আস্তে 27 জন 30 জন প্রত্যেকটা জায়গা থেকে, এবং ভয়াবহ, আই নো, কেউ আরে বাসায় থাকতে আমাদের পারে না। বন্ধু বান্ধব এক্স মুক্তিযোদ্ধা এমপি ছিল, বলছে দুইবার ডিবি এসে বাড়িতে খুঁজে গেছে, আমি হ্যাঁ, নাম করতেছি না। তছনছ করে যায়। দিস ইজ রেগুলারলি হ্যাপনিং। তো এর ফলে উনি যে আগের থেকে একটা ঘোষণা দিয়ে গভর্নমেন্টকে অ্যালার্ট করলেন, গভর্নমেন্ট এই দমন পীড়ন শুরু করলো, এখন তো মোবিলাইজ করা আরো ডিফিকাল্ট। তবে একটা জিনিস হয়েছে যে বাধা বিপত্তি অনেক এর আগেও পার করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে, কিন্তু এখন ব্যাপারটা অনেক বেশি ডিফিকাল্ট, বিশেষ করে ইউনূস সাহেব যেভাবে ইয়ে করে গেছে। কিন্তু এইখানেই আমি যেটা বলবো, আমার এডুকেশনটা তো বেসিক্যালি মিলিটারি এডুকেশন, আমি এই না আনপ্ল্যান্ড এই লাভ ঝাপ আবেগে, বাঙালির আবেগে এই লাভালাভে আই ডোন্ট লাইক ইট। ইউ হ্যাভ টু প্ল্যান ইট প্রপারলি। ইফ ইউ ডোন্ট প্ল্যান ইউর ফাইট, ইউর ওয়ার, ইউ উইল লুজ। আমারও মনে হয়। এই জায়গাতে দাঁড়ায় শেখ হাসিনা কতটা কি, কেন আমার সাথে ওনার কথাটা তো হয় না এই ব্যাপারে। সো আই রিয়েলি ডোন্ট নো মানে ওনার প্ল্যানিংটা কতটা ফুল প্রুফ, কতটা ডিটেইলড উনি প্ল্যান করছে। দেখো লোপা, একটা কথা হচ্ছে যুদ্ধ বিগ্রহ তুমি খুব ভালো প্ল্যান করছো, ভালো ইন্টেলিজেন্স, তারপরেও ভুল টুল একটা ভুলচুক হইতে পারে, কি স্লিপ হইতে পারে, কিন্তু অ্যাটলিস্ট ইউ শুড প্ল্যান প্রপারলি। উনি সেটা কতটা করতেছে নাকি একটা হুজুগের মাইরে আমি ঢুকম তারপরে এই হবে সেই হবে, আই রিয়েলি ডোন্ট নো। আম, দেখা যাক। আমার মনে হয় উনি একজন এত বড় একজন পলিটিশিয়ান, হয়তো শেয়ার করছেন না, হয়তো কোনো না কোনো প্ল্যান তো নিশ্চয়ই উনি করেছেন। হ্যাঁ, সেটা হইতেই পারে যে উনি এবং শেয়ার সবচেয়ে করছেন বড় না। কথা, যে রাজনৈতিক দলটার এত ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে, ঘরে ঘরে এত পপুলারিটি, আর সবচাইতে আরেকটা জিনিস পজিটিভ আমার কাছে যেটা লাগছে, মানুষ না একদম বিরক্ত হয়ে গেছে। মানুষ একদম জান ত্রাহি ত্রাহি বলে না, ত্রাহি ত্রাহি অবস্থা মানুষের জীবনের। তো এইখান থেকেও আরো না না, মানুষ মানুষ নামছে। মাঠে নামার জন্য রেডি। রেডি। নেতৃত্ব ইস্যুটা হচ্ছে নেতৃত্ব, ইস্যুটা হচ্ছে সংগঠন, অর্গানাইজেশন এন্ড লিডারশিপ। এইটা যদি আওয়ামী লীগ ঠিক মতো খেলতে পারে তাইলে বানের জলে সব ভাসে যাবে, সেটা আমি জানি। দ্যাট আই নো, কেন আমি প্রচুর এতিম মানুষের সাথে তো আমার পরিচয় আছে, রিক্সাওয়ালা দিস দ্যাট, আমি সবার সাথে মিশি টিশি খুব। কেন তুমি তো বুঝতেই হবে যে আমি তো র এর লোক, এই জন্য আমাকে সবার সাথে মিশতে হবে, রিক্সাওয়ালার সাথে মিশতে হবে, কেন আমি তো র। তো এরা বলে যে ভাইসা শেখের বেডি ছাড়া এই দেশ চলবে না। আমরা তিন দোস্ত রিক্সা চালাই, দুইজনের চিন্তা হয়েছে আমার ঘাড়ে জানি কবে কূপটা পড়ে। হ্যাঁ, তারপরে চান্দাবাজি, মানে মানুষ দিদি বিরক্ত হয়ে গেছে। আর তার মধ্যে এইটা নাই ওইটা নাই, জিনিসপত্রের আগুন ছোঁয়াদাম, মানে লেবুর হালি নাকি 150 টাকা। আরে এটা কথা হইলো? আর হালি মানে 4টা লেবু। আমার বোন আমার কাছে কালকে কুমিল্লার বাজারে কথা হইলো। তো এইখানে মানে মানে গ্রাউন্ড ইজ রেডি for the return of Awami League. Whether Awami League can plan their act and put it together, এই জায়গাতে লিডারশিপের ফ্যাক্টরটা, এইটা শেখ হাসিনার শেষ অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় উনি উত্তীর্ণ হইলে উনি একটা বিরাট ব্যাপার, শি উইল বি দ্য কাম ব্যাক লেডি। এবং দেখো এই যে যেটা নিয়ে এরা হাউ মাউ করতেছে, এই ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব পুরো সাউথ এশিয়াতে যত ফরেন প্রেস সব তো বেসড ইন দিল্লি। বাংলাদেশে কয়টা লোক বেস্ট? ওই বিবিসি টিবিসি দুই একটা অর্গানাইজেশনের অফিস আছে, আর কে, দেয়ার অল ইন দিল্লি। এদের দাবি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যে শেখ হাসিনা ইজ এ বিগ স্টোরি, শি ইজ গোয়িং ব্যাক, ইটস এ স্টোরি অফ গ্রেট কারেজ। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরবে। বাসার আল আসাদ, তার তো মৃত্যুদণ্ড হয়েছে, সে তো রাশিয়ায় পালাইছে, সে সিরিয়াতে ফিরবে এখন কোন অবস্থায়? তো ব্যাটা ছেলে এত লম্বা চড়া চেহারা হুমক, আর এইখানে একজন মহিলা টিপিক্যাল ট্র্যাডিশনাল লেডি শাড়ি পরে, তার এত সাহস যে সে, তো ইটস এ স্টোরি অফ গ্রেট কারেজ। অলরেডি দেয়ার ইজ ট্রেমেন্ডাস মিডিয়া মানে ইন্টারেস্ট। হ্যাঁ, আর এইবার এখানে ঢুকে যদি উনি খেলা ঘোরাইতে পারেন,
তাইলে তো শি উইল বি দ্য কাম ব্যাক লেডি। টাইম ম্যাগাজিনে কাভার স্টোরি হবে কাম ব্যাক লেডি বলে, আমি তোমাকে লিখে দিতে পারি। এখন মিডিয়া অনেকেই বলতেছে যে আপার সাথে মানে 50-60 জন ফরেন মিডিয়া ঢুকবে। কি করে ঢুকবে আমাকে বলো তো? অগ্রিম যদি জানান দাও, বাংলাদেশ মিশন বলি তো ভিসাই দেবে না জার্নালিস্টদের। জার্নালিস্টরা ভিসা ছাড়া ওনার সাথে ঢুকতে পারবে? অ্যারেস্ট হয়ে যাবে। তো এই জন্য এইগুলি, এই যে হুঙ্কার টুঙ্কার দেওয়া এক জিনিস, আর এটাকে অপারেটিভ লেভেলে খেলানো, ইটস এ ডিফারেন্ট চ্যালেঞ্জ। বাট লেট আস সি শেখ হাসিনা ক্যান ওভারকাম দিস চ্যালেঞ্জ। শি উইল বি দ্য কাম ব্যাক লেডি, আদারওয়াইজ শি উইল বি এ মার্টিয়ার, শহীদ, ওনার আব্বার মতো। আম, হ্যাঁ, কিন্তু মানে এই ওনার ফেরাটার উপরে বাংলাদেশের অনেক ভবিষ্যৎ, কিছু। 18 কোটি মানুষের ভবিষ্যৎ সবকিছুই ওনার ফেরাটা ঠিকঠাক মতো ফিরলে পজিটিভ হবে, না হলে আমরা আরো অন্ধকারের দিকে যেতে থাকবো। এখন আপা হয়তো কবিতা টবিতা পাঠ করছে জীবনানন্দের, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, এইসব হয়তো করছেন। উনি তো বাংলার ছাত্রী, উনি এইসব কবিতা টবিতা পছন্দ এবং করেন। উনি এগুলো ভালো ইয়ে করেন। ভালো, তো যাই হোক, জানি আমি। আমি তিনি আমার তো বললাম যে ব্যক্তিগতভাবে উনিও তো মনে হয় যে জীবনানন্দ, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। কিন্তু আসিব ফিরে, যে এখানে তো দৈত্য দানব বসে আছে। ওইটাই হ্যাঁ, ওইটাই দৈত্য দানব বসে আছে, তো এটা ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট। বড় বড় দৈত্য দানব বসে আছে। দেখা যাক দাদা, হোপ ফর দ্য বেস্ট। আপনি ভালো থাকবেন। আপনি আজকে এত লম্বা একটা সফর ট্রাভেল ছিল আপনার দিল্লি থেকে এসে, আপনি আমাকে সময় দিয়েছেন, সেজন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই। আবারও কথা হবে। আপনি ধন্যবাদ। ভালো ভালো থাকবেন। শুধু শহীদদের জন্য দর্শক, আমি সবসময় অ্যাভেলেবেল, নো ইস্যু। আশা করি আজকের আলোচনা ভালো লাগবে আপনাদের। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আপনার বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।